অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি এটা সম্পর্কে জানবো। তো পরীক্ষায় অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি এটা সম্পর্কে খুব বেশি লিখতে দেবেও না, খুব হয়তো দিতে পারে অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে 1 নম্বর এসে কি, ঠিক আছে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টকে বলে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কাকে বলে, কি বলছে, ল্যাটিন ওয়ার্ড, এটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড থেকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শব্দটি এসেছে, ঠিক আছে। বলছে অ্যাডভার্টেরো, ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টেরো থেকেই অ্যাডভার্টাইজমেন্ট কথাটি এসেছে। অ্যাডভার্টেরো, ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টেরো থেকে অ্যাডভার্টাইজমেন্ট কথাটা এসেছে। বলছে অ্যাড, এডি, অ্যাড বলতে বোঝায় দিকে বা প্রতি, মানে অ্যাড বলতে বোঝায় কি দিকে, কোনো একটা দিকে বা প্রতি, এর প্রতি, এই দিকে বা এর প্রতি, বলি না, এই দিকে বা এর প্রতি। এবং ভার্টো বলতে বোঝায় আই টার্ন, আই টার্ন, আই টার্ন, ঠিক আছে, মানে আমি ঘোরাই। তার মানে কি বলছে, আক্ষরিক অর্থে মানে এর মানে হলো কোনো নির্দিষ্ট জিনিসের দিকে মানুষের মনোযোগ ঘোরানো, মানে কোনো একটা জিনিসের দিকে মানুষের মনোযোগটা ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে। তো বিজ্ঞাপনের মাধ্যমে মানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে উৎপাদনকারী জনসাধারণের মনোযোগ তাদের নিজ নিজ পণ্যের দিকে ঘোরাতে চেষ্টা করে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস, ম্যানুফ্যাকচারার কি করে, জনগণকে পুরো তাদের দিকে, তাদের প্রোডাক্টের দিকে ঘোরাতে আকৃষ্ট করে। এখানে বলেছে বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদনকারীরা জনসাধারণের মনোযোগ তাদের নিজ নিজ পণ্যের দিকে ঘোরাতে চেষ্টা করে, তাই এরূপ নামকরণ করা হয়েছে। বিভিন্ন পণ্ডিত যারা এই বিজনেস স্টাডিজ মানে কারবারি নিয়ে ডিসকাশন করেছে, ঠিক আছে। তো তাদের মতে অ্যাডভার্টাইজমেন্ট বেশ কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এদের মধ্যে ব্রিটিশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ব্রিটিশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতে তোর অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, বলছে ব্যাপক হারে সাধারণ ভোগকারীদের কাছে আবেদনের উদ্দেশ্যে পণ্যের জনপ্রিয়তা বাড়াতে ব্যবহৃত স্লোগান, ধারণা ও চমক সৃষ্টি হলো অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কি বলছে, ব্যাপক হারে সাধারণ ভোগকারী মানে অনেক বেশি মাত্রা, সাধারণ ভোগকারী মানে আমাদের মতন কনজিউমার, নর্মাল ভোগকারী যারা কনজিউমার কাছে আবেদনের উদ্দেশ্যে পণ্যের জনপ্রিয়তা বাড়াতে কি কি ব্যবহার করা হয়েছে, স্লোগান, ধারণা, চমক সৃষ্টি হলো বিজ্ঞাপন। তারপর বলছে সিনক্লিয়ার লুইস কি বলেছে, ও বলেছে বিজ্ঞাপন হলো একটা মূল্যবান অর্থনৈতিক উপাদান, কারণ এটা হলো পণ্য বিক্রির সবচেয়ে সহজতম উপাদান। তাহলে বিজ্ঞাপন কি, পণ্য বিক্রির সবচেয়ে সোজা উপায়। আর বোলিং কি বলেছে, কোনো উপাদান বা সেবার চাহিদা সৃষ্টি করার কৌশল হলো বিজ্ঞাপন। তো পরীক্ষায় যদি তোকে বলে বিজ্ঞাপন কাকে বলে, 1 নাম্বার দেবে, বারবার বলছি এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না, বলে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, তো 1 নাম্বারের মতন একটা লাইন লিখলেই হবে। দেখ এখানে লাস্টে কি বলেছে, একটা লাইন বলছে বিজ্ঞাপন হলো কোনো পণ্য বা সেবা ক্রয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করা, এটা সবচেয়ে বেস্ট ওয়ার্ড আছে। তাহলে এতক্ষণ তুই নলেজ পারপাসে জানলি বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট কথাটা কোথা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টো থেকে এসেছে, অ্যাড মানে কি, ভার্টো মানে কি, অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটাকে একটু জানলি। এমনিতে জানিস অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি, আমরা কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট কেন দিই, যাতে লোক যাতে ওই পণ্যটা সম্পর্কে আকৃষ্ট, অ্যাট্রাক্ট হয়ে আমার ওই প্রোডাক্টটা কেনে, এই জন্যই তো একটা দেয়া হয়, এখানে এটাই লেখা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা ক্রয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার একটি কৌশল। তাহলে এই লাইনটা তোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা, গুডস বা সার্ভিস পারচেস করতে লোকেদেরকে উদ্বুদ্ধ করা, ঠিক আছে। কোনো একটা পণ্য, যেমন ধর কোলগেট, এটা একটা পণ্য, এই পণ্যটা কি হবে, এই পণ্যটা পারচেস করার জন্য লোককে উদ্বুদ্ধ করবে, অ্যাট্রাক্ট করবে, কিসের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা একটা কৌশল, কি করবে, সেই পণ্য বা সেবা সম্পর্কে সমস্ত ইনফরমেশন ছড়িয়ে দেওয়া। সার্ভিস হলে বিভিন্ন রকম সার্ভিস, যেমন ধর অনেক বড় বড় কোচিং সেন্টার আছে, তারা তাদের প্রমোশন মানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যেমন দেখবি না কত এখন ধর আন একাডেমি আছে, বাইজুস আছে, তো এরা তো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, খুব সুন্দর অনেক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড আসছে, টিভি খুলে অ্যাড আসছে, ঠিক আছে। তো এইগুলোই বলছে, এই অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্যও হতে পারে, আবার কোনো সেবাও হতে পারে, গুডস হতে পারে, সার্ভিসও হতে পারে, এটা কেনার জন্য, ঠিক আছে। সে পণ্য হলে কোনো গুডস, ধর কোলগেট কেনার জন্য, আবার ধর কোনো ধর বাইজুস থেকে কোনো কোর্স পারচেস করার জন্য, সার্ভিস ওরা, ঠিক আছে, লোকদেরকে উদ্বুদ্ধ করবে। যেমন কি বাইজুস কেমন করে, ওরা দেখবি ওরা ইউটিউবে চ্যানেল খুলে বেশ কিছু ফ্রি ভিডিও দিয়ে দেয়, ফ্রি ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কোর্স পারচেস করো, ঠিক আছে। তো দেখ উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা, সেই গুডস বা সার্ভিস সম্পর্কে তথ্য ছড়িয়ে দেয়,
ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। বুঝতে পারলি উনি অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটাকে। তো বুটসের ক্ষেত্রেও অ্যাডভার্টাইজমেন্টের সুন্দর সুন্দর উদাহরণ পাস। তাহলে এই ছিল অ্যাডভার্টাইজমেন্ট। বিজ্ঞাপনের সুবিধা দিক বা গুরুত্ব দিক একই আনসার হবে। তাহলে কি ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট বা বলতে পারিস তুই অ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো তাহলে অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা কি বলছে? অ্যাডভার্টাইজমেন্টের যেমন সুবিধা আছে, অ্যাডভার্টাইজমেন্টের অসুবিধাও আছে, সুবিধাটাই বেশি। সুবিধাটা কি কি আছে অ্যাডভার্টাইজমেন্টের যে সুবিধা আমরা তিন দিক থেকে দেখতে পারি। একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে, ঠিক আছে, একটা কনজিউমারের দিক থেকে, আর একটা সোসাইটির দিক থেকে। কি বললাম বল? একটা ম্যানুফ্যাকচারের দিক থেকে, ঠিক আছে, একটা হচ্ছে তোর কনজিউমারের দিক থেকে, আর একটা সোসাইটির দিক থেকে। তাহলে কি বললাম? একটা ম্যানুফ্যাকচার, একটা কনজিউমার, একটা সোসাইটি। তোর পরীক্ষায় এটা যদি দেয় কেমন দেবে কোশ্চেন আমি বলছি। যদি দেয় কোশ্চেনটা বলবে বিজ্ঞাপন কাকে বলে 2 নাম্বার বা 1 নাম্বার, আর বিজ্ঞাপনের সুবিধা লেখো 5 নাম্বার। তাহলে তোকে একটা মোটামুটি ঠিক করে নিতে হবে 5 নাম্বারের জন্য তুই কটা পয়েন্ট লিখবি, বা তুই 6 নম্বরই ধর, 6 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবি? 8টা। খুঁজলে 8টা থেকে 9টা পয়েন্ট লিখবি। তাহলে তুই সব কটা পার্ট থেকে তুই যদি 6টা পয়েন্ট লিখিস, তুই সব কটা পার্ট থেকে যদি ধর ম্যানুফ্যাকচার থেকে 3টে দিবি, সোসাইটি থেকে 2টো দিবি, 3 2 5টা হয়ে গেল, আর একটা থেকে 2টো দিয়ে দিবি, 7টা হয়ে গেল। তো মোটামুটি গুছিয়ে দিয়ে দিবি। তাহলে দেখ কি কি পয়েন্ট। প্রথম বলি ম্যানুফ্যাকচারের দিক থেকে কি কি সুবিধা আছে অ্যাডভার্টাইজমেন্টে। উৎপাদনকারীর দিক থেকে প্রথম পয়েন্ট বলে যে ক্রিয়েশন অফ ডিমান্ড ফর নিউ প্রোডাক্ট, নতুন পণ্যের চাহিদা সৃষ্টি। যখন কোনো উৎপাদনকারী কোনো নতুন পণ্য উৎপাদন করে, মানে যারা ম্যানুফ্যাকচাররা যখন কোনো পণ্য তৈরি করে না, ধর কোনো একটা নতুন একটা পরে ধর মার্কেটে, ধর এই তো দেখবি আমাদের খুব ইউটিউবে অ্যাড দিচ্ছে, মানে ইউটিউবে সেইটা একটা লাইভ হচ্ছিল, নতুন আইফোন 15 নতুন লঞ্চ করছে, ঠিক আছে, এর মধ্যে আইফোন 15 লঞ্চ করবে, ঠিক আছে, তো আইফোন 15। তাহলে এই যে নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে এই যে বলছে যখন কোনো উৎপাদনকারী, যখন কোনো ম্যানুফ্যাকচার কোনো নতুন পণ্য উৎপাদন করে, তখন সম্ভাব্য খরিদ্দারদের সঙ্গে পণ্যটির পরিচয় ঘটানোর জন্য বিজ্ঞাপন দিতে হয়। এই যে আইফোন যে 15 যে লঞ্চ করছে, আইফোন 15 তৈরি হয়েছে, তাহলে লোকের মধ্যে খরিদ্দার বা যারা কিনতে পারে তাদের কাছে এটা তো নিয়ে আসতে হবে। বুঝতে পারছিস তো? তাই বলছি যখন কোনো উৎপাদনকারী নতুন পণ্য উৎপাদন করে, আজ ধর আমি ম্যানুফ্যাকচার, আমি যখন কোনো পণ্য উৎপাদন করলাম, কোনো পণ্য তৈরি করলাম, তখন খরিদ্দার মানে কনজিউমার মানে কাস্টমারের সঙ্গে এই পণ্যটি সম্পর্কে পরিচয় করাতে হবে। তো পরিচয় করানোর জন্য কার সাহায্য লাগবে? বিজ্ঞাপন। তুই ভাব না, দেশের কোন প্রান্তে কোনো এক মানুষ পড়ে আছে, কিন্তু লোক জানেই না ওই পণ্য সম্পর্কে, তোকে তো জানাতে হবে। তার জন্য কি দরকার? বিজ্ঞাপন দরকার। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে খরিদ্দাররা পণ্যটি সম্পর্কে জানতে পারে। তাহলে খরিদ্দাররা পণ্য সম্পর্কে কিভাবে জানতে পারবে? অ্যাডভার্টাইজমেন্ট। ধর না কোনো একটা মার্কেটে নতুন একটা ফোন লঞ্চ করি, তুই কি করে জানবি? তুই টিভি খুললেই তো জানতে পারিস, তাই তো? টিভি খুললেই তুমি জানতে পারলি, আরো অনেক রকম ভাবে জানতে পারবি। তা একটা টিভি হচ্ছে একটা মাধ্যম বলতে পারিস, টিভি একটা মাধ্যম। তাহলে এটা পড়তে পড়তে হুট করে চলে আসে স্যার বিজ্ঞাপনের মাধ্যম কি হতে পারে? তুই নিজেই বল। স্যার টিভি হতে পারে, রেডিও হতে পারে, কি টিভি, রেডিও, তারপর এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, সোশ্যাল নেটওয়ার্কিং বেরিয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সোশ্যাল সাইট, খবরের কাগজ। তো প্রথম পয়েন্টটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তাই তো? বিজ্ঞাপন অ্যাডভার্টাইজিং মাধ্যমে খরিদ্দাররা পণ্য সম্পর্কে জানতে পারবে এবং ফলে পণ্যটির চাহিদা সৃষ্টি হবে। নেক্সট বলেছে মেইনটেনিং ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট, বিদ্যমানের পণ্যের চাহিদা বজায় রাখা। বলছে পুরনো খরিদ্দাররা যাতে অন্য কোনো অনুরূপ পণ্যের প্রতি আকৃষ্ট না হয়, ঠিক আছে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট তাদেরকে বিদ্যমান পণ্যের গুণাগুণ স্মরণ করিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছি এটা কি লিখতে চেয়েছে। বলছে মেইনটেনিং ডিমান্ড ফর দ্য এক্সিস্টিং প্রোডাক্ট, মার্কেটে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে গেল, এইবার আগে যে ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টগুলো তৈরি করেছে, ওই প্রোডাক্টের কত কত ভালো ভালো গুণ আবার অ্যাড করে লোকের সামনে তুলে ধরলো, ভালো গুণগুলো, যাতে ওই নতুন পণ্যের প্রতি ওরা অ্যাট্রাক্ট না হয়ে যায়। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট বিদ্যমান পণ্যের চাহিদা বজায় রাখতে সাহায্য করে। অপরচুনিটি অফ নিউ মার্কেট, নতুন বাজারের সুযোগ। অ্যাডভার্টাইজমেন্ট ম্যানুফ্যাকচারের নতুন বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। মানে অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে ম্যানুফ্যাকচারদের নতুন মার্কেটে প্রবেশ করার জন্য জায়গা খুলে দেয়, ওপেন করে দেয় জায়গাটা, ঠিক আছে। এর ফলে নতুন বাজারের সুযোগ নিতে পারে। এবার বলছে ইনক্রিজ ইন সেল। বলছে অ্যাডভার্টাইজমেন্ট নতুন খরিদ্দারদের বিজ্ঞাপিত পণ্যের প্রতি আকৃষ্ট করে, ঠিক আছে, এবং এর বাজার সম্প্রসারিত করে। এর ফলে পণ্যটির বিক্রির পরিমাণ বেড়ে যায়। দেখ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই তো খরিদ্দাররা পণ্য সম্পর্কে জানতে পারবে, আর খরিদ্দাররা যদি পণ্য সম্পর্কে জানতে পারে তাহলে সেই পণ্যের বিক্রি বাড়বে, এটাই বলেছে। ডিক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন। বলছি অ্যাডভার্টাইজমেন্ট কি করে?
অ্যাডভার্টাইজমেন্ট হলে কি হয়, যত অ্যাড হবে তত কি হবে, সেল বাড়বে। তাই ম্যানুফ্যাকচারাররা উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়। সেল বাড়লে কি করতে হবে স্যার, সেল বাড়লে প্রোডাকশন বাড়াতে হবে, আর প্রোডাকশন যত বাড়বে তত কি হবে, খরচা কমবে। প্রোডাকশন যত বাড়বে তত প্রোডাকশন মানে খরচা, খরচা মানে কস্ট অফ প্রোডাকশন, ট্যাক্সের ভাষায়, সরি কস্টের ভাষায় বা ইকোনমিক্সের ভাষায়, যত প্রোডাকশন হবে তত কি হবে, কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের কস্টটা কমবে। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনের এভারেজ কস্ট, গড় ব্যয় কমাতে সাহায্য করে। ঠিক আছে তো, ইনক্রিজ ইন প্রফিট, মুনাফা বৃদ্ধি। অ্যাডভার্টাইজমেন্ট একদিকে যেমন সেল বাড়ায়, অন্যদিকে কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাকশন করে যে কস্ট হয় সেটাও কমায়। একদিকে প্রফিট বাড়াবে আর একদিকে কস্ট কমাবে। ঠিক আছে তো, এই দুটি বিষয়ই মুনাফা বৃদ্ধির সহায়ক। তো বিজনেসে প্রফিট যে বাড়বে, কখন প্রফিট বাড়তে পারে, এক তো সেল বাড়াতে হবে আর একটা খরচ কমাতে, এক সেল বাড়াতে হবে আর একটা খরচ কমাতে হবে। তাই বলা যায় বিজ্ঞাপন মুনাফা বাড়াতে সাহায্য করে। তাহলে ওভারঅল প্রসপারিটি অফ দ্য বিজনেস, মানে কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি। বিজ্ঞাপন বিক্রি বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করে, উৎপাদন ব্যয় হ্রাস করে, বিজ্ঞাপন কি করে, সেল বাড়িয়ে দেয়। ঠিক আছে, প্রোডাকশন বাড়িয়ে দেয়, প্রোডাকশনের কস্ট কমিয়ে দেয়, মুনাফা মানে প্রফিট বাড়িয়ে দেয়। এটা কি হয়, এর ফলে কি হয়, কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি ঘটে। তো ঠিকই আছে, পয়েন্টগুলো ইজি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছিস তো। ডিক্রিজ ইন ডিপেন্ডেন্স অন ইন্টারমিডিয়ারি, মধ্যবর্তী কারবারিদের উপর নির্ভরশীলতা হ্রাস। অ্যাডভার্টাইজমেন্ট থাকলে কি হবে, মিডিল যে বিজনেসম্যান ওদের উপর নির্ভর করতে থাকতে হয় অ্যাডভার্টাইজমেন্ট থাকলে। বলছে অ্যাডভার্টাইজমেন্ট মধ্যস্থ কারবারিদের উপর নির্ভরশীলতা হ্রাস করে। মধ্যস্থ কারবারি মানে মিডিল ম্যান যে থাকে, ইন্টারমিডিয়ারি। কারণ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে একটা প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তোলা সম্ভব। অ্যাডভার্টাইজমেন্ট থাকলে যে ম্যানুফ্যাকচার আর যে কনজিউমার তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে, মাঝখানে মিডিল ম্যানের দরকার হয় না। এটা হচ্ছে সুনাম বৃদ্ধি, মানে ইনক্রিজ ইন গুডউইল। যখন কোনো বিজ্ঞাপিত পণ্য ভোগ করে খরিদ্দাররা সন্তুষ্ট হয়, তখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বেড়ে যায় এবং প্রতিষ্ঠানটা, নিশ্চয়ই বুঝতে পেরেছিস, যখন বিজ্ঞাপিত পণ্য অর্থাৎ যেই পণ্যটার মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে আর সেই প্রোডাক্টটা আমরা ইউজ করে যদি সত্যি ভালো লাগে, তাহলে সেই প্রতিষ্ঠানের সুনাম বাড়বে কি বাড়বে না, এইটাই বলেছে। কর্মীদের উৎসাহ বৃদ্ধি, যদি কোনো প্রতিষ্ঠান নিয়মিতভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে তবে ওই প্রতিষ্ঠানের কর্মীদের কি হবে, মনোবল বাড়বে। ঠিক আছে তো, তারা পণ্য বিক্রি সম্পর্কে সুনিশ্চিত থাকবে, এর ফলে তারা নিশ্চিন্ত মনে প্রোডাকশনের কাজে মনোনিবেশ করতে পারবে। এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। এই তোর গেল উৎপাদনকারীর দিক থেকে। ঠিক আছে তো, তোকে পরীক্ষায় আসলে কটা পয়েন্ট লিখতে হবে তোকে বলে দিচ্ছি। ঠিক আছে, যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি এখান থেকে কি কি পরীক্ষা দিতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা দিতে পারে, সুবিধা দিক বা গুরুত্ব দিক একই অ্যান্সার। আর যদি বৈশিষ্ট্য দিয়ে দেয় তুই এটা লিখে দিস, তুই মনে না থাকে বৈশিষ্ট্য আলাদা করে পড়ে না, সেটাই লিখে দিস, অ্যান্সার হয়ে যাবে। তোকে মিনিমাম 6 নাম্বার যদি দেয় 7টা থেকে 8টা পয়েন্ট লিখতে হবে, 7টা থেকে 8টা পয়েন্ট। আমি কটা পয়েন্ট ব্যাখ্যা করলে দেখ, পয়েন্ট তো তুই সব পড়েই আসতে পারবি, যে কটা পয়েন্ট মনে থাকবে তুই লিখে দিবি। ঠিক আছে, নেক্সট টপিকটা পড়বো, মানে এটার মধ্যে বলছে কনজিউমারের দিক থেকে কি কি সুবিধা হতে পারে। কনজিউমারের দিক থেকে অর্থাৎ ভোগকারীর দিক থেকে প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন। ঠিক আছে তো, বলছে তথ্যের প্রাপ্যতা। বলছে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য ভোগকারীরা, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সম্ভাব্য ভোগকারীরা বিজ্ঞাপিত পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে। তো তুই ইনফরমেশন তুই কি করে জানতে পারবি, তুই কিসের মাধ্যমে, আমি একটা কোনো দ্রব্য কিনবো, কিভাবে ইনফরমেশন জানতে পারবো, বিজ্ঞাপনের মাধ্যমে। এটাই লিখেছে। নেক্সট বলেছে অপরচুনিটি অফ বাইং গুডস এট ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ। অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, বেশিরভাগ সময় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পণ্যের সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য প্রকাশ করা যায়। তাই সময় ও স্থানের পার্থক্য থাকা সত্ত্বেও ভোগকারীরা একই দামে পণ্য ক্রয় করতে পারে। বলছে ন্যায্য মূল্যে তুই পণ্য কিনতে পারবি। বলছে বিজ্ঞাপন যখন নেওয়া হয় না, যখন দেওয়া হয় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় না, তখন পণ্যের যে সর্বাধিক খুচরো বিক্রয় বলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস প্রকাশ করা হয়ে যায়। তাহলে তুই যেখানেই যা না কিন্তু জিনিসের দাম তো একই থাকবে, সময় হোক স্থান হোক দাম একই থাকবে। নেক্সট বলছে কি বেনিফিট অফ লোয়ার প্রাইস, অপেক্ষাকৃত কম দামের সুবিধা। মানে অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি বাড়ায় বলে, ঠিক আছে তো, সেল বাড়ায় বলে উৎপাদনকারীদের উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়, আর উৎপাদনের পরিমাণ বাড়লে কি হবে,
উৎপাদনের পরিমাণ বাড়লে উৎপাদনের গড় ব্যয় কমে যাবে, মানে প্রোডাকশন খরচাটা কমে যাবে, তাই উৎপাদনকারীরা অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করতে পারে। ঠিক আছে, তো এইভাবে বিজ্ঞাপন ভোগকারীদের অপেক্ষাকৃত কম দামে পণ্য ক্রয়ের সুযোগ দেয়। দেখি এই পয়েন্ট আর ওই পয়েন্ট আগের পয়েন্ট পুরো মোটামুটি একই মিল আছে, একই লেখা কিন্তু চেঞ্জ হয় না। তুই মোটামুটি একটা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে একটা ওভারভিউ নিয়ে নে, আচ্ছা এই ওভারভিউ, তারপর তুই পয়েন্ট মাথায় রেখে তুই নিজের মতো লিখতে পারবি। নেক্সট কি বলেছে, অপরচুনিটি অফ কনজাম্পশন অফ নিউ প্রোডাক্ট, নতুন নতুন পণ্য ভোগের সুযোগ। অ্যাডভার্টাইজমেন্ট ভোগকারীদের সঙ্গে নতুন নতুন পণ্যের পরিচয় ঘটায়। তুই মার্কেটে আজকে নতুন একটা গুডস চলে এসেছে, তুই কি করে জানতে পারবি? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে এমন একটা রাস্তা খুলে দিল, নতুন পণ্য সম্পর্কে থেকে পরিচয় করিয়ে দিল। তাই তারা অত্যাধুনিক ও উৎকৃষ্ট মানের পণ্য ভোগের সুযোগ পায়। নো ফিয়ার বলছে শোষণের ভয়, শোষণ করার কোনো জায়গায় নেই, শোষণের কোনো ভয় নেই। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভোগকারীরা কোনো পণ্যের দাম ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে, তাই বিক্রেতারা তাদেরকে সেলাররা তাদেরকে শোষণ করতে পারে। শোষণ মানে বুঝছে এক্সপ্লয় করতে পারবে না। বলছে শিক্ষাদান, প্রোভাইডিং এডুকেশন, বিজ্ঞাপন উন্নততর অভ্যাস ও জীবন ধারণের বিকাশ ঘটাতে ভোগকারীদের শিক্ষাদান করে। মানে অ্যাডভার্টাইজমেন্ট কি করবে, উন্নততর অভ্যাস ও জীবন ধারণের বিকাশ ঘটাতে মানে শিক্ষা দেয়। যেমন অ্যাডভার্টাইজমেন্ট কি করে, শিশুদের নিয়মিতভাবে দাঁত মাজতে ও কোনো কিছু খাবার আগে হাত ধুতে স্মরণ করিয়ে দেয়। তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ভালো এডুকেশন শিক্ষাও দেয়। বুঝতে পারলি তো? তো এখানে কি বলেছি, অ্যাডভার্টাইজমেন্ট শিশুদের কি করে, নিয়মিতভাবে দাঁত মাজতে হবে, তারপর খাওয়া দাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। তো এই জিনিসগুলো তোকে বলেছে। তাহলে এটা হচ্ছে তোর ভোগকারীর দিক থেকে সুবিধা, মানে কনজিউমারের দিক থেকে। দেখ এরপরে সমাজের দিক থেকে সুবিধা, সোসাইটির দিক থেকে সুবিধা কি বলেছে, জাতীয় আয় বৃদ্ধি, ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। বলছে অ্যাডভার্টাইজমেন্ট মানুষের ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি করে, আর এরকম বর্ধিত আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উৎপাদনকারীদের উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়, আর উৎপাদন বাড়ার ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি হয়। তাহলে কিছুই বলে না, জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি কি হবে, বিজ্ঞাপন কি করে, বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট যত দেবে মানুষ তত ওই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল হবে, ভালো জানতে পারে, ওই প্রোডাক্টটা কিনবে। আর প্রোডাক্ট যত কিনবে তত প্রোডাকশন বেশি করতে হবে, আর প্রোডাকশন যত করবে তত ন্যাশনাল ইনকাম বাড়বে। ঠিক আছে, তো আমরা ন্যাশনাল ইনকাম পড়বো ইকোনমিক্সে। ন্যাশনাল ইনকাম কি, যত প্রোডাকশন করবি না, একটা দেশ যত বেশি প্রোডাকশন করে সেই দেশের ন্যাশনাল ইনকাম তত বাড়ে, জাতীয় আয় তত বাড়ে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট পণ্যের চাহিদা বৃদ্ধি করে। অ্যাডভার্টাইজমেন্ট কি করবে, অ্যাডভার্টাইজমেন্ট পণ্যের চাহিদা বৃদ্ধি করবে, আর এরূপ বর্ধিত চাহিদা পূরণ করার জন্য উৎপাদনকারীদের অধিক উৎপাদন করতে হয়। আর তুই যত বেশি প্রোডাকশন করবি না, প্রোডাকশন করতে গেলে তোর প্রচুর লোক লাগবে, আর প্রচুর লোক লাগলে তোর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নেক্সট কি বলেছে, জীবিকা নির্বাহ, আর্নিং লাইভহুড। বলছে কি বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট জীবিকা অর্জনের একটা উপায়। বিজ্ঞাপন কাজে নিযুক্ত থেকে বহু মানুষ অর্থ উপার্জন করে। তারপর ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন। বিজ্ঞাপন দেখে লোকেরা বহু অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে, ফলে তাদের জীবনযাত্রার মানের উন্নতি হয়। আর সংবাদ মাধ্যমের আয়ের প্রধান উৎস, বিজ্ঞাপন হলো খবরের কাগজ, নিউজ পেপার, পত্রিকা, বুঝতে পারছিস তো, খবরের কাগজ, পত্রিকা, টিভি, রেডিও প্রভৃতি সংবাদ মাধ্যমে আয়ের প্রধান উৎস। এই যে তুই কোনো কিছু অ্যাড দিতে গেলি, টিভিতে অ্যাড দিতে গেলি, কেবিলে অ্যাড দিলি, কেবিল লোক তোর থেকে টাকা নেবে। তুই পেপারে অ্যাড দিবি, পেপারের লোক তোর থেকে টাকা নেবে। রেডিওতে অ্যাড দিবি, তোর থেকে টাকা নেবে। তুই যেখানেই অ্যাড দিস সেখানেই তোর থেকে টাকা নেবে। বা বাদ দে, বড় বড় ফ্লেক্স দেখেছিস, বড় বড় নাগের বাজার বা বড় বড় জায়গায় ফ্লেক্স লাগাই, বড় বড় বাড়িতে ফ্লেক্স লাগায়, তার জন্য টাকা দিতে হয়। ঠিক আছে, তো তো যদি অ্যাডভার্টাইজমেন্ট থেকে আয় উপার্জন করতে না পারে তবে এরা দীর্ঘকাল ধরে টিকে থাকতে পারবে না। আজকে আমি কি পড়ালাম, যে অ্যাডভার্টাইজমেন্টের সুবিধাগুলো পড়ে, এটা ভালো করে পড়বি। যে কোশ্চেনটা পড়বো সেটা কি, কোশ্চেনটা এরকম ভাবে দেবে, বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয়। ঠিক আছে, বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয়, বা এটাকে ঘুরিয়ে যখন কোশ্চেন দিতে পারে বিজ্ঞাপনের অসুবিধা বা সীমাবদ্ধতা। তাহলে কি বললাম, অ্যাডভার্টাইজমেন্টের বিরুদ্ধে আপত্তি, মানে কোন কোন জিনিস অ্যাডভার্টাইজমেন্টের বিরুদ্ধে আপত্তিকর বিষয় আছে। ঠিক আছে, তো কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। তাহলে বুঝতে পারলি কোশ্চেনটা তোকে বিজ্ঞাপনের অসুবিধাও দিতে পারে বা বিজ্ঞাপনের কি দিতে পারে, আপত্তিকর বিষয়। ঠিক আছে, তো অবজেকশন অর লিমিটেশন অফ অ্যাডভার্টাইজিং। তো প্রথম পয়েন্ট হচ্ছে
আমরা কি জানি অ্যাডভার্টাইজমেন্ট অনেক সুবিধা আছে, জানি তো অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর সুবিধা আছে। যেমন কোনো জিনিসে যদি প্রচুর সুবিধা থাকে তার আবার কি অসুবিধাও থাকে। তবে অ্যাডভার্টাইজমেন্ট যেমন সুবিধা আছে ওর কিছু অসুবিধাও আছে। এমনি তোরা নিজেরাও পারবি কি কি পয়েন্ট বেরোতে পারে অ্যাডভার্টাইজমেন্টে কি কি অসুবিধা আছে। এক তো আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট খুলি দেখবি বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট যখন টিভিতে আসে সমাজের পক্ষে খুব ক্ষতি করে। এই টিভিতে দেখবি অনেক অ্যাড আছে যেটা আমাদের সমাজের পক্ষে খুবই ক্ষতি করে। অনেক অ্যাড আমাদের দেখা উচিত নয়, বুঝতে পারছি। এরকম অনেক অনেক কিছু অ্যাড আছে যেটা সমাজের পক্ষে ক্ষতি করে। যেমন ফর এক্সাম্পল বলছি, এই যে যখন এই যে আইপিএল খেলা হচ্ছিল যখন, তখন দেখবি একটা অ্যাড দিচ্ছিল মাই 11 সাইকেল বলে একটা আছে, টিম 11 এ অ্যাড দিচ্ছিল ধোনি, ঠিক আছে। তো এরকম প্লেইং 11 বিভিন্ন রকমের সাইড অ্যাড, এটা কিন্তু সমাজের পক্ষে অনেকটা ক্ষতি, ঠিক আছে। ক্ষতিই বেশি, ভালো হচ্ছে ক্ষতিটাই বেশি, ঠিক আছে। তো তারপর অনেক কিছু এইগুলো ভালো জিনিস নয়। তারপর আরো অনেক কিছু অ্যাড দেয়, তোরা দেখতে পারবি। তোদের বিজনেস স্টাডিজে দেখবি যে বই আছে, বইয়ের পেছনে দেখবি কিছু অ্যাড দিয়েছে। আমি অ্যাডের নাম বলছি, কয়েকটা অ্যাডের নাম বলে দিচ্ছি। যেমন ধর একটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের এক্সাম্পল বলছি, নজর সুরক্ষা কবচ, ঠিক আছে। এটা কিন্তু একটা, বুঝতে পারছিস তো, এটা হচ্ছে একটা বাজে অ্যাডভার্টাইজমেন্টের কখনো ভালো দিক নয়, ঠিক আছে। তো তারপর কি এই বলছে চাই সঠিক জ্যোতিষ বিচার, চাই সঠিক রত্ন, বুঝতে পারলি তো। তারপর বলছে এনার্জি ব্রেসলেট, তারপর শ্রী ধনলক্ষ্মী যন্ত্র, বশীকরণ। তো এইগুলো হচ্ছে, এরকম আরো অনেক অ্যাড আছে। কিছু কিছু অ্যাড সমাজের পক্ষে খুবই ভালো, আবার কিছু কিছু অ্যাড তো সমাজের পক্ষে খুবই ক্ষতিকর, ঠিক আছে। তো আরো অনেক অ্যাড আছে, কয়েকটা নাম বললাম, এগুলো একটা ঠিকঠাক নাম। আরো কিছু অ্যাড আছে, আমি আর বললাম না, টিভি খুললে অনেক অ্যাড দেখতে পারি, ঠিক আছে। তো দেখ এটা হচ্ছে, তো বলছে প্রথম পয়েন্ট বলছে, দেখ এখানে কি বলছে, বলছে অসত্য প্রচার। যে অসত্য প্রচার বেশিরভাগ ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম টাইম কি হয়, বিজনেসম্যানরা নিজেরা যেই পণ্যটা তৈরি করবে সেই পণ্যের গুণাগুণ সম্পর্কে, মানে গুণ সম্পর্কে অসত্য তথ্য অ্যাডভার্টাইজমেন্টে পরিবেশন করে। মানে দেখবি সমস্ত ইনফরমেশন দেয় না, কিছু কিছু তথ্য লুকিয়ে রাখে, বলছে অসত্য তথ্য বিজ্ঞাপনে পরিবেশন করে, ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে প্রতারিত হয়। বুঝতে পারলি পয়েন্টের মানে কি? অসত্য প্রচার। ধর তুই একটা পণ্য তৈরি করলি, তুই ম্যানুফ্যাকচার, তুই একটা পণ্য তৈরি করলি, তো পণ্য সম্পর্কে ডিটেলস জানাতে হবে। তো কিছু জিনিস তুই লুকিয়ে রাখলি তো, মানে তুই জানালি না, যারা বিজ্ঞাপনটা দেখছে তাদেরকে তুই জানালি না, অর্থাৎ অসত্য, বা তুই সঠিকটা জানালি না, ভুলটা জানিয়ে দিলি, অসত্য তথ্য প্রকাশ করে দিলি, ঠিক আছে। তো ফলে যারা ওই জিনিসটা কিনতে হবে তারা প্রতারিত হচ্ছে। এবারে পণ্য মূল্য বৃদ্ধি, নর্মাল ব্যাপার, এটা অ্যাডভার্টাইজমেন্টের বিশাল বড় অসুবিধা। পণ্য মূল্য বৃদ্ধি পায়, কেননা ও এত বিজ্ঞাপন দেবেন, এত অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তার জন্য প্রচুর খরচ হয়। আর প্রচুর খরচের টাকাটা কার থেকে তুলবে? ওই যে পণ্য বেচবে, বেচে টাকাটা তুলবে, ঠিক আছে। তো বলছে যে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচুর বিজ্ঞাপন দেওয়ার ফলে কি হয়, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, প্রচুর বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়ার ফলে তাহলে কি হবে, ওর পণ্য মূল্য বেড়ে যাবে। আর পণ্য মূল্য বেড়ে গেলে কি করবে, ও কি কোম্পানি কি নিজের পকেট থেকে টাকাটা দেবে? ও কি করবে, যে প্রোডাক্টটা বেচবে, প্রোডাক্টের সঙ্গে দাম বাড়াতে থাকবে, ঠিক আছে। এই জন্য বলা হয়, দেখবি যেই প্রোডাক্টের যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট আছে না, তার দামটা বেশি, কিন্তু যার অ্যাডভার্টাইজমেন্ট কম তার দাম কম। একচেটিয়া বাজার সৃষ্টি, অ্যাডভার্টাইজমেন্ট বলে কি হয়, বড় বড় ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীদের, ঠিক আছে তো, বাজার থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্টের ফলে বড় বড় বিজনেসম্যানরা কি করে, ছোট ছোট যারা বিজনেসম্যান আছে তাদের বাজার থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে, ফলে একচেটিয়া কারবার। একচেটিয়া মানে জানিস, আমি একচেটিয়াকে বাংলায় ইংলিশে বলছি কি বলে, একচেটিয়াকে বলে মনোপলি। এবার মনোপলিকে তুই একটু ভালো করে ভাবিস, মনো একা, পলি বিক্রেতা, মনো মানে একা, পলি মানে বিক্রেতা, ঠিক আছে। ইকোনমিক্স যখন পড়বি এটা জানবি, মনোপলি, যখন মার্কেট আসবে বলবো মনোপলি, মনো মানে একা, আর পলি মানে বিক্রেতা, একজন বিক্রেতা। বলতে হবে একজন বিক্রেতার উদাহরণ বলতো, যেমন কোন বিজনেস একজন বিক্রেতা, বল পারি বলতে? ও বললো সিএসসি, ঠিকই বলেছে, সিএসসি। তুই এখানে এই ধর আমার লাইট, ফ্যান, এসি চলছে, আমাকে তো ইলেকট্রিক লাইন লেগে যেত, তাহলে আমি ইলেকট্রিক লাইন আমি চাইলেও সিএসসি ছাড়া অন্য কোনো লাইন নিতে পারবো? আমি এখানে আছি, পারবো না, কোনোদিন পারবো না। আর একটা উদাহরণ বলছি, ইন্ডিয়ান রেলওয়ে, তুই রেলে করে জার্নি করবি, তুই ইন্ডিয়ান রেলে উঠবি না, হতে পারে কখনো? হতে পারে না। এটা একচেটিয়া, এটাকে একচেটিয়া বলে, বুঝলি তো। এছাড়া তোর কোনো সেকেন্ড অপশনই নেই তোর কাছে,
তোর কাছে কোনো সেকেন্ড অপশনই নেই, এটাকে বলে একচেটিয়া। বোঝা গেল একচেটিয়া কাকে বলে? এটা মাথায় রাখবি। তো বলছে কি একচেটিয়া বাজার সৃষ্টি করে রেখেছে, মানে অ্যাডভার্টাইজমেন্টের ফলে বড় বড় বিজনেসম্যানরা ছোট ছোট ব্যবসায়ীদের বাজার থেকে সরিয়ে দিচ্ছে, বাজার থেকে সরিয়ে দিয়ে ওরা একচেটিয়া কারবার তৈরি করছে, ফলে ক্রেতারা বেশি শোষিত হয়। ঠিক আছে? তো ওই যে নৈতিক মানের অবনতি, বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, যেটা আমি প্রথমেই শুরুতেই কিন্তু আমি এক্সাম্পলটা দিলাম। বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, কুরুচিপূর্ণ বিজ্ঞাপন মানে বুঝিস তো খারাপ বিজ্ঞাপন। দেখবি কিছু কিছু বিজ্ঞাপন দেখবি বাড়িতে বাচ্চাদের নিয়ে দেখা যায় না, টিভি করলে অনেক বিজ্ঞাপন দেখা যায় না বাড়িতে বাচ্চাদের নিয়ে। তো বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেটা সমাজের নৈতিক মান ও মূল্যবোধকে নষ্ট করে। ঠিক আছে? তো অনেক বিজ্ঞাপন আছে, তো টিভি গুলো দেখতেই পারিস। তো বলছে কি কারবারের সুনাম নষ্ট, বলছে মিথ্যা বিজ্ঞাপনের ফলে কারবারের সুনাম নষ্ট হয়। তুই যদি মিথ্যা বিজ্ঞাপন দিলি, তুই ভাব চেষ্টা কর, তুই যে অ্যাডভার্টাইজমেন্টটা দিলি সেটা ভুল অ্যাডভার্টাইজমেন্ট দিলি, তাহলে কি হবে? বিজনেসের পক্ষে খুব ভালো, ইনিশিয়ালি সেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিজনেস ডাউনের দিকে যাবে, বিজনেসের গুডউইল নষ্ট হবে। এবার বলছে বিচার বুদ্ধির ওপর প্রভাব। ঠিক আছে? তো সূক্ষ্ম বিজ্ঞাপন কৌশল ক্রেতাদের স্বাধীন বিচার বুদ্ধিকে প্রভাবিত করে, অবাঞ্ছিত অভাববোধ সৃষ্টি করে সমাজের ক্ষতি করে, বিচার বুদ্ধির উপর প্রভাব ফেলছে। অর্থের অপচয়, বিজ্ঞাপন প্রতিযোগিতার ফলে পণ্যের বিপণন ব্যয় ক্রমশ বৃদ্ধি পায়, মানে অ্যাডভার্টাইজমেন্ট কম্পিটিশন হয়ে গেছে। বলছে বিজ্ঞাপন প্রতিযোগিতার ফলে, বিজ্ঞাপন কি হচ্ছে? প্রতিযোগিতার ফলে পণ্যের বিপণন ব্যয় ক্রমশ বৃদ্ধি পায়, ফলে এটি সামাজিক অপব্যয় পরিণত হয় এবং অর্থের অপচয় ঘটে। একটা উদাহরণ দিচ্ছে, এই উদাহরণটা ভালো লাগবে ওদের। বলছে নেশায় আসক্তিকরণ। ঠিক আছে? তো বলছে নেশায় আসক্তিকরণ, নেশা মানে অ্যাডিকশন যেটাকে বলছে। বলছে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্ট মানুষকে নেশায় আসক্ত করে, মানে নেশাগ্রস্ত করে ফেলে। বিজ্ঞাপনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, বুঝতে পারলি তো? তারা বলছে কি যেমন বিভিন্ন ব্র্যান্ডের মাদক দ্রব্যের বিজ্ঞাপন, মাদক দ্রব্য মানে বুঝতে যে সমস্ত টোবাকো গুলো হয়, টোবাকো, তামাক। ঠিক আছে? তো ও তো বললো, ভালো উদাহরণ বললো, বিমল। ঠিক আছে? তো দেখবি অজয় দেবগন অ্যাড দেয়। তো বলছে বিভিন্ন ব্র্যান্ডের মাদক দ্রব্যের বিজ্ঞাপন থেকে বহু মানুষ, ঠিক আছে তো, মাদক দ্রব্য, তারপর দেখবি যদিও এটা মানে টিভিতে খুব একটা অ্যাড দেয় না, তবু দেয় অবশ্যই দেয়, আইপিএল খেলার সময় দেয়। তো আইপিএল আগে কি ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তো ছিল কিংফিশারের মালিক, বুঝতে পারছিস? তো এরকম প্রচুর ব্র্যান্ডের দেয়, দেখে সবাই অ্যাট্রাক্ট হয়ে যায়, বুঝতে পারলি তো? এরকম অনেক কিছুই আছে। বলছে নেশায় আসক্তিকরণ, এই পয়েন্টটা ভালো পয়েন্ট, এটা মনে রাখতে পারবি। নেক্সট কোশ্চেন পড়বো, বিজ্ঞাপন ব্যয় কি একটা অপব্যয়? বলছে ইজ কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। বলছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে খরচা করা হয় এটা কি অপব্যয়? কোশ্চেন করেছে এটা। বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার অপব্যয় না সঙ্গত ব্যয়, মানে বুঝতে পারলি যে অপব্যয় মানে ওয়েস্টফুল কি ওয়েস্টফুল নয়। ঠিক আছে? এই নিয়ে যথেষ্ট মতভেদ আছে, যে সমস্ত পণ্ডিত আছে না, এক্সপার্ট যারা আছে, তাদের মধ্যে অনেক ডিফারেন্স তৈরি হয়েছে। ঠিক আছে? কেউ বলেছে না এটা ঠিকঠাক, বিজ্ঞাপন অপব্যয় নয়, আবার কেউ বলছে না বিজ্ঞাপন তো অপব্যয়। এবার সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো কেউ মনে করেছে বিজ্ঞাপন ব্যয় হচ্ছে অপব্যয়, তাদের পক্ষে যুক্তি দাও, কেন অপব্যয় বলেছে বিজ্ঞাপনটাকে? কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি। তুই ভাব, পয়েন্ট মনে কর, মূল্য বৃদ্ধি। কেন ওরা বিজ্ঞাপনকে অপব্যয় করেছে? কারণ বিজ্ঞাপন হওয়ার ফলে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ফলে কি হয়, পণ্যের কি হয়, প্রোডাক্টের দামটা বেড়ে যায়, এই কারণে অপব্যয় বলেছে। ঠিক আছে? তো কারণ তুই ভাব না, বিজ্ঞাপন দিলে পণ্যের দাম তো বাড়বে, বিজ্ঞাপন যে অ্যাডভার্টাইজমেন্ট যে খরচাটা হচ্ছে পণ্যের সঙ্গে তো যোগ করবে, তো মালিক তো নিজের পকেট থেকে তো বিজ্ঞাপনে খরচা করবে না, ওটা ওর মধ্যে দিয়েই নেবে, মানে আলটিমেটলি আমাদের থেকেই টাকাটা নেবে, কনজিউমার বা কাস্টমার থেকে টাকাটা নেওয়া হবে বিজ্ঞাপনের খরচাটা। ভাব না, এই কত বড় অ্যাড করছে, ধর ধোনি হোক, বিরাট কোহলি অ্যাড করছে, এরা 2 কোটি এরকম করে কত টাকা নিচ্ছে, এই টাকাগুলো মালিক দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, তো টাকাটা তুলবে, তো টাকা তোকে তুলতে হবে। বলছে নৈতিক মানের অধঃপতন, ঠিক আছে, মোরাল। বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সমাজে, দেখেছিস পয়েন্টগুলো, দেখেছিস ওই অসুবিধার পয়েন্টই তুলে দিয়েছে। বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সমাজে নৈতিক মান, স্বাধীনতা বোধ ও মূল্যবোধ বিনষ্ট করে, এই বলছে বিজ্ঞাপন অপব্যয়। তারপর বলছে চাহিদার অপসারণ, বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়, বিজ্ঞাপনের জন্য প্রচুর খরচা হয়, অথচ এটা নতুন চাহিদার সৃষ্টি করে না। বলছে এটা নতুন চাহিদার সৃষ্টি করে না, এটা কেবলমাত্র একজন উৎপাদনকারী থেকে অন্য উৎপাদনকারীর কাছে চাহিদার অপসারণ ঘটায়। তাহলে চাহিদার কি করে অপসারণ হলো, বুঝতে পারলি? একচেটিয়া কারবার সৃষ্টি, অসুবিধা যখন পড়েছিল তখন বলেছিল এটা কি করে একচেটিয়া কারবার সৃষ্টি করে।
ছোট ছোট ব্যবসায়ীদের পুরো নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, বিজ্ঞাপন বৃহৎ ও আর্থিক শক্তিশালী কারবারি প্রতিষ্ঠানকে একচেটিয়া কারবারিতে পরিণত হওয়ার সুযোগ দেয়। এটা তো অসুবিধা, সমাজের পক্ষে সত্যি অসুবিধা এটা। তো যে নেশায় আসক্তিকরণ, আগেই বলেছি, দেখেছিস পয়েন্ট গুলো কি কি পয়েন্ট তুলেছে, দেখেছিস পয়েন্ট কি কি তুলেছে? স্যার বিজ্ঞাপন যদি অপব্যয়, এর পক্ষে যুক্তি মানে অসুবিধাগুলো লিখলেই তো হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছিস তো? তারপর কি বলেছে এই পয়েন্টগুলো বলবি তো। অনুপযুক্ত দ্রব্যের ভোগ, বুঝে কখনো কখনো বিজ্ঞাপন লোকেদেরকে এরকম পণ্য কিনতে উদ্বুদ্ধ করে যেটা তাদের উপার্জনের পক্ষে বেমানান। ঠিক আছে তো? তাই এরূপ পণ্য ক্রয়ের ফলে অধিকাংশ ক্ষেত্রে লোকেরা ঋণের ফাঁদে পড়ে যায়। তো জিনিসগুলো যা লেখা আছে তোরা আশা করি বুঝতে পারছিস। বলছে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্টকে লোককে এরকম জিনিস কিনতে তোকে উদ্বুদ্ধ করবে, ঠিক আছে তো, যাতে সেটা তার উপার্জনের পক্ষে বেমানান। ঠিক আছে তো? দেখ সাপোজ ধর অনেকের মধ্যে ইচ্ছা থাকে, এরকম অনেক ঘটনা ঘটেছে, উদাহরণ ঘটেছে, সে সেরকম কিছু ইনকামই করে না, আইফোন কিনতে চলে গেছে। এরকম অনেক আছে, আইফোন কিনেছে, কি করেছে, ইএমআই তে কিনেছে। এবার লাস্টে কি হলো, প্রথম একটা কাজে ঢুকেছে, তো কয়েকটা ইএমআই দিতে পারলো, তারপর ইএমআই দিতে পারলো না। তো বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে এখানে বলছে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্টের লোকেদেরকে এরকম পণ্য কিনতে উদ্বুদ্ধ করে, এরকম জিনিস কিনতে উদ্বুদ্ধ করবে যেটা তার উপার্জন, ও যা উপার্জন করে সেটা থেকে সম্ভবই নয় কেনা। ঠিক আছে, তাই এরূপ পণ্য কেনার ফলে অধিকাংশ ক্ষেত্রে লোকেরা ঋণের ফাঁদে পড়ে, তখন ঋণ নিতে হবে, লোন নিতে হয়। এইগুলো হচ্ছে বিজ্ঞাপন ব্যয় যে অপব্যয়, তার পক্ষে যুক্তি আর বিপক্ষে যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। বিপক্ষে যুক্তিগুলো কি? বেসিক্যালি তুই সুবিধাগুলো বলবি। সুবিধাগুলো একটা পয়েন্ট বলে তথ্য সরবরাহ। অ্যাডভার্টাইজমেন্ট ভোগকারীদের পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে, যেটা সুবিধার মধ্যেই পড়ছে। কি বল? মূল্য ইনফরমেশন দেবে, মানে দাম, প্রাইস, গুণাগুণ, উপযোগিতা, পণ্যের প্রাপ্তি স্থান, কোথা থেকে পণ্যটা পাবে, সব ইনফরমেশন দেবে। 2 নম্বর, নতুন বাজারের সুযোগ। নতুন নতুন খরিদ্দারদের আকৃষ্ট করার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনকারীদের নতুন বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। বলছে নতুন নতুন খরিদ্দারদের, মার্কেটে তো নতুন নতুন খরিদ্দার হয়, এদেরকে আকৃষ্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনকারীদের নতুন বাজারে প্রবেশ করতে সাহায্য করে দেয়। বিক্রি বৃদ্ধি, অ্যাডভার্টাইজমেন্টের ফলে তো বিক্রি বেড়ে যায়। তারপর কি বলছে? উৎপাদন ব্যয় হ্রাস। ঠিক আছে তো? বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট সেল বাড়ায়, যত অ্যাড দিবি তত সেল বাড়বে। তার ফলে কি হবে? যারা ম্যানুফ্যাকচার আছে তাদের প্রোডাকশন বাড়াতে হয়, আর যত বেশি প্রোডাকশন করতে পারে তত খরচা কমে যাবে, আর অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি। ঠিক আছে তো? অ্যাডভার্টাইজমেন্ট কি করে, মানে যে প্রোডাকশন করতে যে খরচা হয় তার এভারেজ কস্টটা কমিয়ে দেয়, মানে গড় ব্যয়টা কমিয়ে দেয়, ফলে উৎপাদনকারীরা অনেক কম দামে পণ্য বিক্রি করতে পারে। নেক্সট কি বলেছে? কর্মসংস্থানের সুযোগ। তো অ্যাডভার্টাইজমেন্ট কি হয়? অ্যাডভার্টাইজমেন্ট সেল বাড়ায়। দেখেছিস কোন পয়েন্ট গুলো তুলেছি? ওরা পুরো সুবিধার পয়েন্ট গুলো তুলেছে, বিপক্ষে যুক্তি। অ্যাডভার্টাইজমেন্ট কি করে? অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাকশন বাড়ায়। তো অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাকশন বাড়ায়, তো যে বেশি প্রোডাকশন করতে হয় তাহলে প্রচুর লোক নিতে হবে, তাহলে কর্মসংস্থান হবে। নেক্সট বলে জীবনযাত্রার মান উন্নতি। ঠিক আছে তো? বলছে অ্যাডভার্টাইজমেন্টের ফলে লোকেরা নতুন ও অত্যাধুনিক দ্রব্য সম্পর্কে জানতে পারে, নতুন নতুন দ্রব্য সম্পর্কে জানতে পারে, তাহলে কি হয়? জীবনযাত্রার মান উন্নতি হবে। আর আলটিমেটলি কি হবে? ওভারঅল প্রসপারিটি অফ দ্য বিজনেস, মানে বিজনেসের উন্নতি হবে, কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি হবে। বলছে অ্যাডভার্টাইজমেন্ট কি করবে? সেল বাড়িয়ে দেবে, প্রোডাকশন বাড়াবে। ঠিক আছে? প্রোডাকশন কস্ট কমাবে, প্রফিট বাড়াবে, ফলে কারবার সামগ্রিক বৃদ্ধি হবে, মানে সামগ্রিক শ্রীবৃদ্ধি হবে। তো এই বলেছে। দেখ এই কোশ্চেনটা আমার তো মনে হয় বেকার, মানে আমি তো পড়ালাম ঠিক, যদি পরীক্ষা কখনো দেয় আর যদি এই কোশ্চেন পড়ে না যাস, যদি কোনো কারণে যদি পড়ে না যাস, সুবিধা অসুবিধা লিখে দিবি, সুবিধা অসুবিধা লিখে দিবি। আবার সাপোজ দেখা গেল তুই বলি স্যার সুবিধা অসুবিধা পড়ে যায়নি, ইন কেস পড়ে যাচ্ছিস, তুই সুবিধা অসুবিধা পড়ে যাচ্ছিস, বাট এই কোশ্চেনটা পড়ে গেছে, এটা দিয়েই তুই চালিয়ে দিবি, কিছু তো নাম্বার পেয়ে যাবি। তুই বললাম বুঝতে পারলি? তুই কোশ্চেনটা পড়িয়ে দিলাম। বিজ্ঞাপনের সঙ্গে প্রচারের পার্থক্য, মানে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পাবলিসিটির যে ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্স আছে, অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পাবলিসিটির ডিফারেন্স আছে। ঠিক আছে? প্রথমে আমি বারবার 11 থেকে শেখাচ্ছি, প্রথমে যদি কোনো পার্থক্য লিখতে হয়, প্রথম কি লিখতে হবে? কাকে বলে, কাকে বলে, এটা লিখবি। তাহলে প্রথমে বলবো, তোর তো পড়েছিস নিশ্চয়ই, আগের দিন পড়ানো হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, পড়েছিলাম তো। তবু এখানে বলছে অ্যাডভার্টাইজমেন্ট জিনিস, অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা, মানে গুডস বা সার্ভিস কিনতে লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক আছে, লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। ঠিক আছে? তাহলে অ্যাডভার্টাইজমেন্টে কি বলবি? বোঝা গেল? অ্যাডভার্টাইজমেন্ট কি বলবো বল? বলছে অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা
ক্রয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেয়। মানে কোনো একটা পণ্য মানে গুডস বা সার্ভিস আছে, লোকেদেরকে তো জানাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, ঠিক আছে, যাতে ওরা ওই গুডসটা কিনতে পারে। এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আগেও বলেছি। প্রচার, পাবলিসিটি কাকে বলে? প্রচার হলো কোনো পণ্য, নীতি, আদর্শ বা বিষয় সম্পর্কে লোকেদেরকে অবহিত করা, ঠিক আছে তো, লোকদেরকে জানানো, প্রচার। এবার হচ্ছে তথ্যের প্রকৃতি, মানে নেচার অফ ইনফরমেশন। বিজ্ঞাপন কি ইনফরমেশন দেয়? বলছে বিজ্ঞাপন কি করে? কোনো পণ্য বা সেবা সম্পর্কে ইনফরমেশন দেয়। কি সম্পর্কে ইনফরমেশন দেবে? পণ্য বা গুডস এন্ড সার্ভিস সম্পর্কে। পাতিকথা ও অ্যাডভার্টাইজমেন্ট কি করবে? গুডস আর সার্ভিস সম্পর্কে ইনফরমেশন দেবে। কিন্তু পাবলিসিটি কি করবে? গুডস আর সার্ভিস ছাড়াও আরো অনেক কিছু সম্পর্কে ইনফরমেশন দেবে, নীতি, আদর্শ, ঠিক আছে, নীতি, আদর্শ বা অন্য কোনো বিষয়ে ইনফরমেশন দেবে। তাহলে কি কি দেবে বল? অ্যাডভার্টাইজমেন্ট গুডস আর সার্ভিস সম্পর্কে ইনফরমেশন দেবে, আর পাবলিসিটি গুডস এন্ড সার্ভিস ছাড়াও নীতি, আদর্শ, মতাদর্শ, এগুলো সমস্ত বিষয়ে ইনফরমেশন দেবে। তাহলে ওই একটু এক্সট্রা ইনফরমেশন দেবে। সোর্স অফ মেসেজ, ঠিক আছে, কি মেসেজ দেয়, অ্যাডভার্টাইজমেন্ট কি মেসেজ দেয়, আর পাবলিসিটি কি মেসেজ দেয়। অ্যাডভার্টাইজমেন্ট কি মেসেজ দেয়? বলছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বিজ্ঞাপন দাতার কাছ থেকে সংবাদ উৎপত্তি হয়, ঠিক আছে। সংবাদটা কে দেবে? বিজ্ঞাপন দাতা। যে বিজ্ঞাপন দিচ্ছে সেই তো মেন সংবাদটা দেবে, নিউজটা কে দেবে, মেসেজটা কে দেবে? যে বিজ্ঞাপন দিচ্ছে। আর পাবলিসিটি কি? প্রচারের ক্ষেত্রে, পাবলিসিটির ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কাছ থেকে সংবাদ উৎপত্তি হয়। পাবলিসিটি কি? সংবাদ মাধ্যমের কাছ থেকেই সংবাদটা আসছে। ব্যয়, খরচা, কস্ট। কোন পণ্যের বিজ্ঞাপনের জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে ব্যয় বহন করতে হয়। বল, বিজ্ঞাপনের জন্য খরচা কে করবে? আমি আমার কোচিং সেন্টারে অ্যাড দিচ্ছি, তাহলে কে অ্যাডের পেছনে খরচা কে করবে? আমাকেই খরচা করতে হবে। তারপর বলছে যে কোনো পণ্যের প্রচারের জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে কোনো ব্যয় বহন করতে হয় না। কোনো পণ্যটা প্রচার করার জন্য, মানে কোনো একটা গুডস, সেটাকে পাবলিসিটি করার জন্য, ঠিক আছে তো, পাবলিসিটি করার জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে কোনো ব্যয় বহন করতে হয় না। বিজ্ঞাপন দিলে ব্যয় বহন করতে হয়, বিজ্ঞাপন, তুই অ্যাডভার্টাইজমেন্ট দিলে ব্যয় বহন করতে হবে, কিন্তু তুই পাবলিসিটি করতে চাস তার জন্য কোনো খরচা করতে হয় না। নেক্সট বলছে কন্ট্রোল। কারবারি প্রতিষ্ঠানগুলি তাদের বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ থাকে, মানে যতগুলো বিজনেস আছে না, বিজ্ঞাপনের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। আর হচ্ছে প্রচারের উপর কারবারি প্রতিষ্ঠানগুলি কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন অল্প বিশ্বাসযোগ্য, কিন্তু প্রচার অনেকটা বেশি বিশ্বাসযোগ্য। তারপর তুই বলতে পারিস পণ্যের ওপর প্রভাব, ইম্প্যাক্ট অন প্রোডাক্ট। অ্যাডভার্টাইজমেন্ট সবসময় সংশ্লিষ্ট পণ্যের পক্ষে হয়। তুই যে অ্যাড দিবি না, তোর পক্ষেই বলবে। তুই ধর বললি জেকের পোস্ত, তো ওই পোস্তর ভালো কথাই বলবে, খারাপ কথা কোনোদিন বলবে না অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, খারাপ হলেও সেগুলো তুলবে না। তো বলছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট সবসময় সংশ্লিষ্ট পণ্যের পক্ষে হয়, কিন্তু প্রচার পণ্যের পক্ষেও হতে পারে। তুই যখন খবর চালাস, নিউজ যখন চালাই, তাহলে কি কখনো কখনো বলে না এই বলেছে, এর অপোজিটে এই বলেছে। যখন খবর চালাস তার পক্ষেও বলা হয়, তার বিপক্ষেও বলা হয় তো। উদ্দেশ্য, অবজেক্টিভস। অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যটা কি? অ্যাডভার্টাইজমেন্টের মেন উদ্দেশ্য কি? সেল বাড়ানো, ঠিক আছে তো। আর পাবলিসিটির উদ্দেশ্যটা কি? পাবলিসিটির মেন অবজেক্টিভটা কি হয়? জনকল্যাণ। জনকল্যাণ হচ্ছে পাবলিসিটির উদ্দেশ্য। প্রচারের উদ্দেশ্য জনকল্যাণ, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য কি? বিক্রি বাড়ানো, ঠিক আছে তো। আর পরিধি, স্কোপ। বল, তোর মনে দেখে কি মনে হচ্ছে, কে বড়? বিজ্ঞাপন বড় না প্রচার বড়? প্রচার বড়। প্রচারের একটা পার্ট বিজ্ঞাপন হচ্ছে, তাই তো। তাহলে বিজ্ঞাপন কি বলবি? স্যার বিজ্ঞাপনের পরিধি সংকীর্ণ, কিন্তু প্রচারের পরিধি ব্যাপক, তাই তো। কেননা বিজ্ঞাপনের পরিধি কেন সংকীর্ণ? কারণ এটা কেবলমাত্র খরিদ্দারদের জন্য সংবাদ ছড়ায়, আর ওটা পুরো সমাজের জন্য সংবাদ দেয়, ঠিক আছে তো। সিলেকশন অফ মিডিয়া, মানে মাধ্যম নির্বাচন। কোন পণ্যের উৎপাদনকারী তার পণ্যের বিজ্ঞাপনের জন্য মাধ্যম নির্বাচন করে। তুই যে বিজ্ঞাপন দিবি, অ্যাডভার্টাইজমেন্ট দিবি, তুই মাধ্যম নির্বাচন, কোন মাধ্যমে দিবি বিজ্ঞাপন? তুই রেডিওতে দিবি, ঠিক আছে, তারপর তুই আরো তো বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও হতে পারে, মানে বেতার যেটাকে বুঝতে পারলি তো। তারপর টিভিতে দিতে পারিস, এখন বিভিন্ন রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেখানে দিতে পারিস। তারা বলছে কোনো প্রচার, বলছে কোনো পণ্যের উৎপাদনকারী তার পণ্যের প্রচারের জন্য মাধ্যম নির্বাচন করতে পারেন। তো এই গেল এদের মধ্যে ডিফারেন্স। অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সেলসম্যানশিপের ডিফারেন্স, মানে বিজ্ঞাপনের সঙ্গে বিক্রয় বিদ্যার পার্থক্য। প্রথমে লিখবো বিজ্ঞাপন কাকে বলে, যেটা আগেই বললাম আমরা।
বিজ্ঞাপন কাকে বলে, অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, নিশ্চয়ই নতুন করে বলার দরকার নেই অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে। সেলসম্যানশিপটা বলে দিই, বলছে অ্যাডভার্টাইজমেন্ট ও পাবলিসিটি ছাড়া, মানে বিজ্ঞাপন ও প্রচার ছাড়া, ঠিক আছে, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে, মানে বিজ্ঞাপন ও প্রচার ছাড়া সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাকে বিক্রয় বিদ্যা বলে। তাহলে তুই বিক্রয় বিদ্যা কাকে বলে অবশ্যই পড়বি, কারণ তোকে যদি এসে কিউ দেয় বললো বিক্রয় বিদ্যা কাকে বলে, তাহলে তুই কি লিখবি, বিজ্ঞাপন ও প্রচার ছাড়া সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে, ঠিক আছে, বিজ্ঞাপন ও প্রচার ছাড়া সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা। মানে বিজ্ঞাপনও করব না, প্রচারও করব না, ওই ক্রেতাদের কাছে চলে যাব, মানে কার কাজ এটা, কে করে এটা, সেলসম্যান। বিজ্ঞাপনও করব না, প্রচারও করব না, কিন্তু সম্ভাব্য ক্রেতা মানে ওই সমস্ত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করব, যোগাযোগের মাধ্যমে তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করব। এটা সেলসম্যানেরই কাজ, তাই বলছে এটাকে কি বলে, এটাই তো সেলসম্যানশিপ। দুটোই সেলসম্যান কাকে বলে নাকি বুঝিসনি বল, তোকে মাথায় রাখতে হবে। আর এই কাজটা যারা করে, এটা তো বললাম বিক্রয় বিদ্যা, কিন্তু এই কাজটা কারা করে, এই কাজটা করে সেলসম্যান করে। এবার বলেছে তাহলে প্রথমে কি লিখবি, প্রথমে তুই একটা পয়েন্ট দিবি, কি লিখবি, স্যার বিজ্ঞাপন কাকে বলে অনেকবার পড়েছি, ওটা লিখে দিবি বিজ্ঞাপন কাকে বলে, ঠিক আছে। যেটা একদম ইজি থাকবে, অনেকগুলো পড়েছি বিজ্ঞাপন কাকে বলে, যেটা ইজি লাগবে সেটা দিয়ে দিবি। আর একটা কি লিখবি, সেলসম্যানশিপ কাকে বলে, সেলসম্যানশিপ। সেলসম্যানশিপ যদি কখনোই ভুলেই যাস, সেলসম্যানশিপ মানে সেলসম্যান, সেলসম্যান। এবার সেলসম্যান কি, সেলসম্যানরা কি আলাদা করে, সেলসম্যান যখন করা হয় ওরা কি আলাদা করে বিজ্ঞাপন আর প্রচার তো হয় না, অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটি ছাড়া ও ক্রেতার কাছে চলে যাবে, ডাইরেক্ট ক্রেতার বাড়িতে চলে যাবে, ওইটাকে এটা নাও, এটা না, এটা ভালো, ও এইটা বলবে, ও এই কথাটা বলে দেবে, এটা তো সেলসম্যান, ঠিক আছে, সেলসম্যানশিপ। ভূমিকা, অ্যাডভার্টাইজমেন্ট কি করে, পণ্যের চাহিদা সৃষ্টি করে, আর বিজ্ঞাপন কি করে, ভাব, অ্যাডভার্টাইজমেন্ট পণ্যের চাহিদা সৃষ্টি করবে, পণ্যটার ডিমান্ড তৈরি করবে, গুডসের ডিমান্ড তৈরি করবে, কিন্তু সেলসম্যানশিপ কি করবে, ও বিক্রির চাহিদা সৃষ্টি করবে। বলছে কি, সেলসম্যানশিপ পণ্য বিক্রয়ের প্রচেষ্টা গ্রহণ করি, ও বিক্রি করার চেষ্টা করবে, তাই তো, সেলসম্যানরা এসে কি করে, পণ্যটাকে বেচার চেষ্টা করে। 3 নম্বর বলে প্রকৃতি, নেচার, বিজ্ঞাপন অব্যক্তিক বিক্রয় প্রচেষ্টা, আর ওটা ব্যক্তিক, অব্যক্তিক মানে মাথায় রাখবি, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ইম্পার্সোনাল, ইম্পার্সোনাল, অব্যক্তিক ইম্পার্সোনাল। আর এটা কি অ্যাডভার্টাইজ কি বলবো, সেলসম্যানশিপ কি পার্সোনাল, পার্সোনাল, পার্সোনাল বিক্রয় প্রচেষ্টা, ও ব্যক্তিগতভাবে বিক্রি করার চেষ্টা করে, ঠিক আছে, আর ওটা ইম্পার্সোনালি বিক্রি করার চেষ্টা করছে। ব্যয়, তো বিজ্ঞাপনের ব্যয় তুলনামূলক কম হয়, কিন্তু সেলসম্যানশিপের ব্যয় বেশি হয়, ঠিক আছে। তো কার ব্যয় বেশি বুঝতে পারলি, স্যার অ্যাডভার্টাইজমেন্টের ব্যয় কম হয়, অ্যাডভার্টাইজমেন্টের খরচা কম হয়, কিন্তু সেলসম্যানশিপের খরচাটা বেশি হয়। উদ্দেশ্য, অ্যাডভার্টাইজমেন্ট কি করে, অ্যাডভার্টাইজমেন্ট ক্রেতা সংগ্রহ করবে এবং ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করবে, ঠিক আছে তো। আর সেলসম্যানশিপ সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় রূপান্তরিত করবে। ভাব, অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, ও তোকে অ্যাড দিয়ে বলবে তুমি পণ্যটা কেনার চেষ্টা করো, ওকে বললো কিনতেই হবে, কিন্তু সেলসম্যানশিপ কি করবে, কিনতেই হবে তোকে, এমন ভাবে তোকে বলে কিনতেই হবে, বুঝতে পারলি তো। তারপর কি বলছে, পরিচয়, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ক্রেতাকে সরাসরি পণ্যের সঙ্গে পরিচয় করানো যায় না, ঠিক আছে, কিন্তু সেলসম্যান কি করবে, বাড়িতে এসে সেই পণ্যটা দেখিয়ে দেবে, পণ্যটা একদম সামনে তোকে পুরো ডেমো দেখাবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কি তোর সামনে পণ্য নিয়ে আসতে পারছে না, সামনে পণ্য নিয়ে আসছে কি, সেলসম্যান। তারপর বলছে কি, বিক্রয় পদ্ধতি, অ্যাডভার্টাইজমেন্ট হলো গণভিত্তিক বিক্রয় পদ্ধতি, আর ওটা ব্যক্তিভিত্তিক, ঠিক আছে। গণভিত্তিক বুঝতে পারছিস, গণভিত্তিক আর ব্যক্তিভিত্তিক। স্থায়িত্ব, বিজ্ঞাপনের প্রভাব অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু বিক্রয় বিদ্যার প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। কোন পর্যায়ের কাজ, পণ্য বাজারে আনার উদ্দেশ্যে বিজ্ঞাপন হলো প্রাথমিক পর্যায়ের কাজ, আর বিক্রয় বিদ্যা হলো চাহিদা সৃষ্টির শেষ পর্যায়ে ক্রেতা সাধারণকে ক্রয়ে উদ্বুদ্ধ করার উপায়। তো যে কটা পয়েন্ট বললাম এই কোশ্চেনটা পড়ে নিবি, খুব ভালো কোশ্চেন আছে, এই কোশ্চেনটা ভালো করে পড়ে নিবি। বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য, লাস্ট কোশ্চেন, ঠিক আছে তো। বলছে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সেলস প্রমোশনের ডিফারেন্স। তো প্রথমে বলবো অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, বুঝে গেছিস, মানে বিজ্ঞাপন কাকে বলে, আর কি সেলস প্রসার কাকে বলে, মানে সেলস প্রমোশন, মানে বিক্রয় প্রসার কাকে বলে। বলছে বিক্রয় প্রসার মানে সেলস প্রমোশন কাকে বলে, অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যানশিপ, এই মতো বললাম সেলসম্যানশিপ, অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যান এই দুটো ছাড়া, ঠিক আছে, যে সকল পদ্ধতির সাহায্যে বিজনেসের বিক্রি বাড়ানো যায়, যে সকল পদ্ধতির সাহায্যে, আরো আছে, আরো অনেক পদ্ধতি আছে। কি পদ্ধতি আমি এখনই পড়ছি, কি এমন কি পদ্ধতি বিক্রি বাড়ানো যায়,
অ্যাডভার্টাইজমেন্টও করবো না, আবার সেলসম্যানও থাকবে না, তা সত্ত্বেও বিক্রি বেরিয়ে যাবে, সেটাকে বলা হয় কি বিক্রয় প্রসার। আমি এক্ষুনি বলছি সেই এক্সাম্পল গুলো কি, ওয়েটা কি, ঠিক আছে? তো তো বলতে পারবি তোরা এমন কিছু, বলতে পারবি কি এমন কি হতে পারে? অ্যাডভার্টাইজমেন্টও করবো না বা সেলসম্যানও থাকবে না, তার সাথেও বিক্রি বাড়বে, কি হতে পারে? নমুনা বিতরণ, দেখবি ফ্রি স্যাম্পল দেয়, দেখবি অনেক সময় দোকানে ডিসকাউন্ট দেয়, তাই তো? দোকান ডিসকাউন্ট দেয়, বিক্রি বেরিয়ে যাবে, তাই তো? তারপর অনেক সময় দেখবি তোর ফ্রি স্যাম্পল দেয়, কুপন দেয়, এগুলোতে বিক্রি বেড়ে যায়। কি বললাম বুঝতে পারছিস? কি তোরা দেখেছিস? যেমন ধর কোনো যদি যখন ডিসকাউন্ট অফার চলে তখন কি সেলটা তখন বেড়ে যায়। তারপর ওরা দেখবি ফ্রি স্যাম্পল, দেখবি অনেক জায়গায় দেখবি, আমরা যখন দেখবি ধর ট্রেনে উঠে দেখবি অনেক সময় দেখবি ফ্রিতে দেখবি হজমোলা খেতে দেয় একটু, তো অনেকে দেখে তারপর ওটা প্রোডাক্টটা কিনে নিবি। তাই এগুলো ফ্রি স্যাম্পল হিসেবে কাজ করে। নমুনা বিতরণ দেবে, তাই তো? বিনামূল্যে পণ্য বিতরণ দেবে, ঠিক আছে? করবে প্রতিযোগিতা, ঠিক আছে? প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে, কুপন প্রদান। তাহলে বেসিক্যালি এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তোকে প্রথমে পড়লি কি, প্রথমে কাকে বলে পড়, তারপর তুই কি বলবি? স্যার মাধ্যমটা পড়ান। অ্যাডভার্টাইজমেন্ট কিসের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট হয়? দেখ লেখাও আছে আর বইয়ে তোরাও জানিস অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম কি, সংবাদপত্র মানে নিউজ পেপার, টিভি, রেডিও। আর এই যে বিক্রয় প্রসার বললাম সেলস প্রমোশন, এর মাধ্যম কি নমুনা বিতরণ, যেটা বললাম নমুনা বিতরণ, কুপন প্রদান, ঠিক আছে? নমুনা বিতরণ, কুপন প্রদান, বিনামূল্যে পণ্য বিতরণ, ঠিক আছে? প্রতিযোগিতা, এইগুলো। সাহিত্য, কার সাহিত্য বেশি? অ্যাডভার্টাইজমেন্ট অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সেলস প্রমোশন, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। ব্যয়, কার ব্যয়? বিজ্ঞাপনের ব্যয় তুলনামূলকভাবে কম, কিন্তু বিক্রয় প্রসারের ব্যয় কিন্তু বেশি, ঠিক আছে? ধারণা, বিজ্ঞাপন ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করে, কিন্তু বিক্রয় প্রসার সম্ভাব্য ক্রেতাকে, পার্টিকুলার ওই ক্রেতাকে, ঠিক আছে তো, স্থায়ী ক্রেতায় পরিণত করে। প্রচেষ্টা, বিজ্ঞাপন কি? আমি কিছুক্ষণ আগেই বললাম বিজ্ঞাপন হচ্ছে ইমপার্সোনাল বিক্রয় প্রচেষ্টা, আর এটা পার্সোনাল। পরিধি, বিজ্ঞাপনের পরিধি সংকীর্ণ, কিন্তু বিক্রয় প্রসারের পরিধি, ঠিক আছে, অনেক ব্যাপক। প্রকৃতি, বিজ্ঞাপন হলো পণ্য সেবা ক্রয়ের জন্য এক ও লিখিত ও মুদ্রিত প্রচার, ঠিক আছে? আর বিক্রয় প্রসার হলো বিক্রয় বৃদ্ধির জন্য জনসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা। তো এইগুলো খুব ফার্স্ট পড়ানো হয়ে গেল, খুব বেশি দরকার নেই, জাস্ট একটু ঠিক করে রিড করে নিবি। প্রথমে বলবি কাকে বলে, মাধ্যম বলবি, ঠিক আছে তো, এর উদ্দেশ্য বলবি, তারপর কি বলবি, ব্যয়টা বলবি, পরিধি বলবি, প্রকৃতি বলবি, তো হয়ে যাবে। এইটুকুই ছিল, শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। এখন যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে এলিমেন্ট অফ প্রমোশনের এলিমেন্ট, ঠিক আছে? প্রমোশনের এলিমেন্ট বাংলা হচ্ছে প্রসার বা সম্প্রসারণের উপাদান। এখান থেকে বড় কোশ্চেন কিছু আসবে না, জাস্ট একটু জেনে রাখ, মানে প্রমোশনের এলিমেন্ট কি, প্রমোশনের এলিমেন্ট কি জানতে হবে। এই যে এলিমেন্ট গুলোর যে নামগুলো বলবো না, সেই নামগুলো আবার ডিটেলসে পড়তে হবে। এখন প্রশ্ন হলো স্যার আমার পরীক্ষায় কি আসতে পারে এলিমেন্ট অফ প্রমোশন? না, পরীক্ষায় আসার চান্স নেই এলিমেন্ট অফ প্রমোশন, আমার কোশ্চেনও দিইনি এলিমেন্ট অফ প্রমোশন। কি পড়বো তাহলে, কি আসতে পারে? এই যে এখানে যে এলিমেন্টের নামগুলো আছে সেগুলো আবার আলাদা আলাদা করে ডিসকাশন করতে হবে। তাহলে কি বললাম, কি বলছি বল? প্রথম পয়েন্টটা পড়বো কি, এলিমেন্ট অফ প্রমোশন। প্রমোশনের যে এলিমেন্ট গুলো আছে না, তো আমরা দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল এলিমেন্ট হয় আর একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট। তাহলে কি বললাম, প্রমোশনের যে এলিমেন্ট গুলো তো দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট, ঠিক আছে? একটা প্রিন্সিপাল এলিমেন্ট আর একটা সেকেন্ডারি এলিমেন্ট। প্রিন্সিপাল এলিমেন্টের মধ্যে দুটো জিনিস পড়ে, নাম শুনেছিস তোরা, সুন্দরভাবে শুনেছিস, একটা অ্যাডভার্টাইজমেন্ট। এখন আমি যে কোশ্চেন দিয়েছি তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট অনেক কোশ্চেন আছে, অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়তে হবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি? প্রমোশনের একটা এলিমেন্ট, এটা বুঝতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি? আমি যে আমার বিজনেসটা আছে, আমার বিজনেসের প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাকে প্রমোট করবো, প্রমোশন করবো কিসের মাধ্যমে? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তাহলে কি বুঝতে পারলি যে প্রমোশনের যে এলিমেন্ট, এর মেন এলিমেন্ট কোনটা? মেন এলিমেন্ট হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা হচ্ছে পার্সোনাল সেলিং, এটাও হচ্ছে তোর প্রিন্সিপাল এলিমেন্টের মধ্যে পড়ে। স্যার সেকেন্ডারি এলিমেন্ট কি? সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি আছে দেখ, একটা বলছে বিক্রয় সম্প্রসারণ মানে সেলস প্রমোশন, একটা হচ্ছে পাবলিক রিলেশন মানে জনসম্পর্ক, ঠিক আছে, আর প্রত্যক্ষ বিপণন, এই কথাগুলো বলেছে, ঠিক আছে? তাহলে কি বললাম বল, সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি পড়ে? বিক্রয় সম্প্রসারণ, জনসম্পর্ক আর প্রত্যক্ষ বিপণন। তাহলে কি বললাম, প্রমোশনের এলিমেন্ট কি দুদিক থেকে দেখা যায়, একটা প্রিন্সিপাল এলিমেন্ট একটা সেকেন্ডারি। প্রিন্সিপালের মধ্যে কি পড়ে? পার্সোনাল সেলিং আর অ্যাডভার্টাইজিং। সেকেন্ডারির মধ্যে কি পড়ে? বিক্রয় সম্প্রসারণ, ঠিক আছে, জনসম্পর্ক আর কি প্রত্যক্ষ বিপণন।
এবার বলছে বিক্রয় সম্প্রসারণ বিভিন্ন ভাবে হতে পারে। বিক্রয় সম্প্রসারণ যে বললাম না, বিক্রয় সম্প্রসারণ সেলস প্রমোশন বিভিন্ন ভাবে হতে পারে। স্যার কি কি ভাবে হতে পারে বিক্রয় সম্প্রসারণ? বলেছে নমুনা বিতরণ, নমুনা বিতরণ, ঠিক আছে। তারপর উপহার বিতরণ, ঠিক আছে। তো নমুনা মানে কি? স্যাম্পল ডিস্ট্রিবিউট করলাম। তারপর হচ্ছে উপহার মানে গিফট, গিফট তো ডিস্ট্রিবিউট করলাম। ছাড় বা বাট্টা মানে ডিসকাউন্ট, ঠিক আছে। তো প্রতিযোগিতা মানে কম্পিটিশন, মেলা ও প্রদর্শনী, তারপর কুপন প্রদান, লটারি, জনসংযোগ, স্পন্সর, সঙ্গীতানুষ্ঠান, বিচ্ছেদ অনুষ্ঠান এর মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। তাহলে কি বললাম, ছোট করে কোশ্চেনটা পড়ে নিব। এলিমেন্ট অফ প্রমোশন, ঠিক আছে। প্রমোশনের এলিমেন্টকে আমরা দুদিক থেকে ভাগ করতে পারি, একটা প্রাইমারি এলিমেন্ট, একটা সেকেন্ডারি এলিমেন্ট। প্রাইমারি এলিমেন্টের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর একটা কি বললাম, আর একটা বললাম পার্সোনাল সেলিং। আর সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে কি থাকবে? জনসম্পর্ক থাকবে, বিক্রয় সম্প্রসারণ থাকবে, আর প্রত্যক্ষ বিপণন থাকবে, ঠিক আছে। এবার বিক্রয় সম্প্রসারণ বিভিন্ন ভাবে হতে পারে। কি কি ভাবে বললাম? স্পন্সর, লটারি, ডিসকাউন্ট, আর কি বললাম বল স্যার? ওই বিচিত্রানুষ্ঠান বা সঙ্গীতানুষ্ঠান, এই সমস্ত পয়েন্ট বলে। কুপন প্রদান, লটারি, মেলা প্রদর্শনী, এইগুলো প্রতিযোগিতা, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে কি এলিমেন্টস অফ প্রমোশনের মধ্যে জাস্ট একটু জেনে রাখ, অত ডিটেইলস জানার দরকার নেই। নেক্সট কোশ্চেন করবো কি, কোয়ালিটি অফ আ গুড সেলসম্যান, মানে একজন যে ভালো সেলসম্যান তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা উচিত এটা বলেছে। বলছে একজন ভালো বিক্রয় কর্মীর কি কি গুণ থাকা উচিত। তাহলে বিক্রয় এখানে কি বলেছে, একজন ভালো বিক্রয় কর্মীর যে সমস্ত গুণ থাকা উচিত সেটাকে আমরা তিন দিক থেকে দেখি, ঠিক আছে। আচ্ছা এখানে চার দিক দিয়েছে, কোন কোন বইতে তিন দিক, কোন কোন বইতে চার দিক, ঠিক আছে। তিন দিক, একটা কি দৈহিক গুণাবলী, দৈহিক গুণাবলী মানে ফিজিক্যাল কোয়ালিটি, ফিজিক্যাল কোয়ালিটি। একটাকে বলে মানসিক গুণাবলী, মেন্টাল কোয়ালিটি। একটাকে বলে পেশাগত গুণাবলী, ঠিক আছে, প্রফেশনাল, বা এখানে কি বলছে ভোকেশনাল কোয়ালিটি, ঠিক আছে। তো কি বলেছে? ভোকেশনাল কোয়ালিটি। কোন কোন দেখ, তুই ভোকেশনালও বলতে পারিস আবার প্রফেশনালও বলতে পারিস, মানে এক, ঠিক আছে। তারপর 4 নম্বর কি বলছে, সামাজিক গুণাবলী মানে সোশ্যাল কোয়ালিটি। তাহলে কি বললাম, একজন ভালো বিক্রয় কর্মীর কি কি গুণ থাকা, মানে ভালো বিক্রয় কর্মীর যা যা গুণ থাকা উচিত, এটা কদিক থেকে আলোচনা করলাম? 4 দিক থেকে। কি কি বললাম? প্রথমে হচ্ছে ফিজিক্যাল, তারপর কি বললাম মেন্টাল, তারপর তোর প্রফেশনাল, আর কি সোশ্যাল। তাহলে কি কি বললাম মনে কর, ফিজিক্যাল, মেন্টাল, প্রফেশনাল আর সোশ্যাল। তাহলে দৈহিক গুণাবলী, মানসিক গুণাবলী, ইংলিশ টার্ম মনে রাখবি, তাহলে কি বাংলাটা ভুলে গেলেও ইংলিশ টার্ম দিয়ে লিখতে পারবি। কি বললাম? প্রথমটা দৈহিক গুণাবলী, তারপর মানসিক গুণাবলী, তারপর পেশাগত গুণাবলী আর সামাজিক গুণাবলী, ঠিক আছে। তো এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে পুরো 6 নাম্বার দেবে, 6 নাম্বারের মতন তোকে লিখতে হবে, ঠিক আছে। তো তাহলে তুই যখন লিখবি না, তোকে আগে কিভাবে লিখবি? প্রথমে লিখবি একজন ভালো বিক্রয় কর্মীর যে সমস্ত গুণাবলী থাকা উচিত, ঠিক আছে, সেটাকে আমরা 4 দিক থেকে দেখতে পারি। প্রথম পয়েন্ট লিখলি, কি বললাম বল? প্রথমে হচ্ছে ফিজিক্যাল না, হ্যাঁ ফিজিক্যালি তো বললাম। প্রথমে ফিজিক্যাল, দৈহিক গুণাবলী, তারপর বলবি কি মানসিক গুণাবলী, তারপর লিখবি পেশাগত গুণাবলী, তারপর সামাজিক গুণাবলী। এইবার দৈহিক গুণাবলীটা দেখ, তুই কি দিয়েছে লেখা, তো বললাম কি পয়েন্ট বলে তুই এমনি লিখতে পারবি, তুই ইংলিশ পয়েন্ট পর তুই এমনি নিজে লিখে দিবি। কি বলেছে? গুড লুকিং, ব্যাস, গুড লুকিং অ্যাপিয়ারেন্স। তার মানে বুঝতে পারছিস তো? তো একজন ভালো সেলসম্যান হতে গেলে কি হতে হবে? গুড লুকিং হতে হবে। দেখ এটাই লিখেছে, বলছি গুড লুকিং, ঠিক আছে, ব্যক্তি মানে গুড লুকিং পার্সন সহজে লোকেদের আকর্ষণ করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে গুড লুকিং, ঠিক আছে। তো তাই প্রত্যেক সেলসম্যানের কি হতে হবে? সুদর্শন ও আকর্ষণীয় চেহারা থাকা উচিত, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট বলেছি। তারপর কি গুড হেলথ, বলছে গুড হেলথ ছাড়া কোনো মানুষ কঠোর পরিশ্রম, একটা সেলসম্যান যে কঠোর পরিশ্রম করবে, কখন কঠোর পরিশ্রম করতে হবে? যদি গুড হেলথ থাকে, ঠিক আছে। তাই গুড হেলথ বা মানে কি বলছে, ভালো মতন পরিশ্রম করার জন্য প্রত্যেক সেলসম্যানকে গুড হেলথ থাকা উচিত। তা ঠিক আছে। তো তোকে যেহেতু এতগুলো পয়েন্ট তুই ওখানে অ্যানালাইসিস করতে যাবি, সব পয়েন্ট অ্যানালাইসিস করতে পারবি না, তুই এখানে না পুরো দুটো 2-3 লাইন করে ব্যাখ্যা করতে হবে না, 1 লাইন লিখলেই হবে। একজন বিক্রয় কর্মী সুদর্শন চেহারা থাকা উচিত, যাতে ও সবাইকে আকৃষ্ট করতে পারবে, হয়ে গেল 1 লাইন। তারপর কি বলেছে? সুস্বাস্থ্য, ঠিক আছে। সুস্বাস্থ্য ছাড়া কখনো কঠোর পরিশ্রম করা যায় না, তাই একজন বিক্রয় কর্মীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। কোনো বইয়ের লেখা না, তুই নিজের ভাষা লেখ, নিজের ভাষা, ঠিক আছে। তো খুব ইজি কোশ্চেন। পার্সোনালিটি, ব্যক্তিত্ব,
ঠিক আছে। ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? চেহারা। ব্যক্তি, একটা পার্সোনালিটি বলতে কি বোঝায়? পার্সোনালিটি মানে কি বুঝি আমরা? চেহারা, তাই তো, চেহারা বোঝায়, তাই তো। তারপর হচ্ছে তোর কণ্ঠস্বর মানে ভয়েস। তারপর কি বলেছে? কথা বলার ভাব, যেটাকে আমরা বলি বাচন ভঙ্গি। তুই লোকের সঙ্গে কথা বলছিস, তোর কথা থেকেই বোঝা যাবে তুই কত স্ট্যান্ডার্ড, তোর মধ্যে স্ট্যান্ডার্ড কি কথার মধ্যেই বোঝা যায়। দেহভঙ্গি, ঠিক আছে তো, প্রভৃতি দৈহিক বৈশিষ্ট্যের সমন্বয় বোঝা যায়, ঠিক আছে তো। এই তৃপ্তিকর ও মন মুগ্ধকর ব্যক্তিত্ব লোকেদের মুগ্ধ করে। দেখবি কিছু কিছু মানুষ আছে এত সুন্দর কথা বলে না, তো অ্যাট্রাক্ট, মানে তার কাছ দিয়ে কিন্তু দেখবি এই যে দোকানে যে সেলসম্যান গুলো হয়, কিছু কিছু দেখবি কিছু কিছু সেলসম্যান তোকে এমন ভাবে অ্যাট্রাক্ট করে ফেলবে যে তুই মনে হবে যে এই প্রোডাক্টটাই নেই, ঠিক আছে তো। এটা খুব দরকার। তো এইগুলো বলতে এই গুণগুলো থাকা উচিত। তাই প্রত্যেক বিক্রয় কর্মীর ব্যক্তিত্ব তৃপ্তিকর ও মন মুগ্ধকর হওয়া উচিত। তো দেখ এখানে 3টে পয়েন্ট আছে, তোর যেই পয়েন্ট মানে যেই পয়েন্টগুলো ইজি লাগবে সেই পয়েন্ট অ্যানালাইসিস করে দে, ঠিক আছে তো। এবারে মানসিক গুণাবলী, মেন্টাল কোয়ালিটি মানে কি? সেলসম্যানকে খুব ইন্টেলিজেন্ট হতে হবে। কি বলেছে? ক্রেতাদের, এখানে কি বলে? ক্রেতাদের মনস্তাত্ত্বিক বিষয় অনুধাবন ও বিভিন্ন অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য একজন সুদক্ষ বিক্রয় কর্মীর তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে। মানে যে দোকানে তোর কাস্টমার আসবে ওর মন তোকে পড়তে হবে, মানে বুঝতে পারলি তো, ওকে খুব ভালোভাবে বুঝতে পারলি। যে যারা সেলসম্যানের কাজ করে তারা জানে যে সেলসম্যান মানে কি শুধু ঘুরে ঘুরে সেলসম্যান না, দোকানেও অনেক সেলসম্যান থাকে, ঠিক আছে তো। তো এখানে বলছে ক্রেতাদের মনস্তাত্ত্বিক বিষয় অনুধাবন ও বিভিন্ন অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য একজন সুদক্ষ বিক্রয় কর্মীর তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে, মানে তীক্ষ্ণ বুদ্ধি থাকা উচিত, এটা বলে তোকে বলে দিয়েছে। তার মানে কি বলেছে? মানে একজন বিক্রয় কর্মীকে ইন্টেলিজেন্ট হতে হবে, ঠিক আছে। একজন বিক্রয় কর্মীকে ইন্টেলিজেন্ট হতে হবে, বা একটু বাংলায় বলে স্যার একজন বিক্রয় কর্মীকে বুদ্ধিমান হতে হবে। প্রথম লাইন, একজন বিক্রয় কর্মীকে বুদ্ধিমান হতে হবে। কারণ বিক্রয় কর্মীর কাজটা কি? সেলসম্যানের কাজ কি? ক্রেতার যে মাইন্ড, ধর আমি একটা দোকানে গেছি, আমার মাইন্ডটাকে পড়তে পারা, আমার মাইন্ডটাকে পড়তে পারা, আমি কি ভাবছি ওকে বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলি তো। ক্রেতার মনোভাব, আর্থিক সচ্ছলতা, ক্রয় ক্ষমতা প্রভৃতি বুঝে পণ্য সামগ্রী বিক্রয় করা। ধর আমি একটা দোকানে চলে গেছি ফোন কিনতে, ঠিক আছে তো। প্রথমে দোকানদার সেলসম্যান কি বলবে? তোমার বাজেট কি বলবে তো। আমি হয়তো ঠিক করেই গেছি যে না আমি স্যামসাং এর ফোন কিনবো, বা ধর আমি ঠিক করে গেছি আমি OnePlus এর ফোন কিনবো, বা আমি ঠিক করে গেছি রিয়েলমির ফোন কিনবো। ও দোকানদার সেলসম্যান কি করবে? ও সেলসম্যান বললো কি দাদা তুমি স্যামসাং এর ফোন কিনবে, কিন্তু আমি যদি ঠিক করেই যাই আমি স্যামসাং এর ফোন কিনবো, ওর সাধ্য নেই আমাকে স্যামসাং থেকে অন্যদিকে নড়াচড়া। কিন্তু ম্যাক্সিমাম এত কেউ ভাবে না, ম্যাক্সিমাম ভাবে না। আমি ফোন কিনতে চলে গেছি, যে ধর একটা OnePlus এর ফোন কিনতে চলে গেছি, বলে ধর OnePlus এর ফোন কিনে কি হবে, ঠিক আছে, এর চেয়ে OnePlus এর চেয়ে আরো ভালো ফেসিলিটি আছে, তুমি নিয়ে নাও, রিয়েলমি নিয়ে নাও, ঠিক আছে, তুমি রেডমি নাও, তুমি ভিভো নাও, ওপো নাও। ও তোকে ইন্ডিউস করবে, ঠিক আছে, ও তোকে পরিচিত করবে, তুমি ওই ফোনগুলো নাও OnePlus না নিয়ে। স্যার কেন পরিচিত করবে? কারণটা বলছি, OnePlus এ ওদের কমিশন কম, স্যামসাং ফোন বিক্রি করলে ওদের কমিশনটা বেশি। ও তোকে বল স্যার বা ম্যাডাম, ম্যাডাম আপনার এই ফোন লাগে, আপনার বাজেট কত? এই বাজেটে কত ভালো ফোন চলে আসবে, আপনি কেন এই বাজেটটা চুজ করছেন? 1 বছর পর আপনার ফোন নষ্ট হয়ে যাবে। তো সুন্দরভাবে তোকে মার্কেটিং করে দেবে। তো বুঝতে পারলি তো, এই কথাগুলোই বলেছে। তাহলে বুদ্ধিমত্তা, মন পড়তে পারতে হবে, ঠিক আছে তো। নেক্সট পয়েন্ট বলেছে কি? প্রেজেন্স অফ মাইন্ড। হয়তো আমি যে এতগুলো কথা বললাম না, হয়তো পরের পয়েন্টের মতো বুঝে চলে এসছে। বলছে প্রেজেন্স অফ মাইন্ড, একজন সেলসম্যানের উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন, উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। তা না হলে সে যে কোনো পরিস্থিতিতে খরিদ্দারদের মন জয় করতে পারবে, উপস্থিত বুদ্ধি থাকতে হবে। তারপর কি? পেশেন্স, ধৈর্য। ক্রেতার অভাব অভিযোগ ও অসুবিধা শোনার মতন বিক্রয় কর্মী যথেষ্ট ধৈর্য থাকা উচিত। ধৈর্য হারালে কিন্তু চলবে না, ধৈর্য হারালে আমরা, ধৈর্য থাকা উচিত কিন্তু। তারপর বলছে নলেজ অফ সাইকোলজি, মনস্তত্ত্বের জ্ঞান। যদি খরিদ্দারদের প্রকৃতি বুঝতে পারা যায় তবে সহজেই তাদেরকে প্রভাবিত করা সম্ভব, ঠিক আছে। মনস্তত্ত্বের জ্ঞান বিক্রয় কর্মীকে খরিদ্দারদের প্রকৃতি বুঝতে সাহায্য করে, তাই বিক্রয় কর্মী মনস্তত্ত্বের জ্ঞান থাকা প্রয়োজন। বাক নৈপুণ্য, ঠিক আছে, সংক্ষিপ্ত ও সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে, সংক্ষিপ্ত মানে শর্ট করে বলবি, তারপর খুব সুন্দরভাবে তুই এক্সপ্রেস করি তোর কথাটা, মানে কোনো বিষয়
সুন্দরভাবে ব্যক্ত করার ক্ষমতাকে বাক নৈপুণ্য বলে। বাক নৈপুণ্যর গুণ বিক্রয় কর্মীকে খরিদ্দারদের মন জয় করতে সাহায্য করে, এটা আগে বলেছি। তাই বিক্রয় কর্মীর এই গুণের অধিকারী হওয়া উচিত। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স থাকা উচিত বিক্রয় কর্মীর মধ্যে, সেলফ কনফিডেন্স। আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে না। তাই প্রত্যেক বিক্রয় কর্মীর আত্মবিশ্বাস থাকা দরকার। এই যে আজ শুভমান গিল এত বড় প্লেয়ার হয়েছে, ওর মনে কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল ও একদিন বড় প্লেয়ার হবে, ঠিক আছে? তো প্রতিটা মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকা উচিত। আত্মবিশ্বাস ছাড়া কেউ কখনো বড় হতে পারবে না, ঠিক আছে? ও তো আজকে যে শুভমান গিল হয়েছে, ও তো এই জায়গাটা ওই প্রথমেই আসেনি, ওকে এই জায়গাটা আসতে ওর নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল যে আমি আসতে পারবো জীবনে কোনো একদিন, ঠিক আছে? তো তারা বলেছে কি, দৃঢ় সংকল্প ছাড়া কেউ কোনো কাজে সাফল্য লাভ করতে পারে না। তাই বিক্রয় কলা, ঠিক আছে, ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য প্রত্যেক বিক্রয় কর্মী দৃঢ় সংকল্প থাকা উচিত। তাহলে বলেছে অনেস্টি মানে সততা, স্থায়ী খরিদ্দার সৃষ্টি করার জন্য প্রত্যেক বিক্রয় কর্মীকে সৎ হতে হবে, মানে অসৎ উপায় অবলম্বন করলে হবে না, সৎ হতে হবে তোকে। এই গেল তোর মানসিক গুণাবলী। তারপর কি, ভোকেশনাল কোয়ালিটি বা প্রফেশনাল কোয়ালিটি মানে পেশাগত গুণাবলী। পণ্য সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? তো যেই ফোনটা সেলসম্যান আছে ওই ফোনটা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে ফোনটা সম্পর্কে, ঠিক আছে? তো বিক্রয় কর্মী যে পণ্য বিক্রি করে তাকে সেই পণ্যের দাম, ভালো জ্ঞান মানে পণ্যের দাম, পণ্যের উপযোগিতা। তুই কি যখন দোকানে যখন যাস, ফোনটা যখন দেখাবে সেই ফোনটার দাম ও মোটামুটি মুখস্থ থাকে বলে দেয়। ওই ফোনটার সুবিধাগুলো বলে দেবে। ও কি অসুবিধা বলে কখনো? ও বলে কখনো? কোনদিন বলবে না অসুবিধা। ও বলবে এই ফোনটার এই সুবিধা আছে, এই এত ক্যামেরা ফেসিলিটি, এত জুম হয়, ঠিক আছে? তারপর এই প্রসেসর আছে, তারপর এই ক্ষেত্রে তুমি বিজিএমআই বুঝিস তো, বিজিএমআই ফ্রি ফায়ার যে গেম খেলবে, এই গেমগুলো খেলতে গেলে কোনো ল্যাগ করবে না, এইসব কথা বলে, ঠিক আছে? তো দোকানে সব বলবে এই কথাগুলো। তাহলে আগে জানবে যে তুমি ফোনটা কি পারপাসে ইউজ করবে, অনেক সময় জানতে চায়। তারপর বলছে কি, ব্যবহারের প্রণালী, উপাদান, কিভাবে ব্যবহার করতে হবে, সবকিছু জানিয়ে দেয়। অন্যথায় সে পণ্যটি সম্পর্কে বিস্তারিত খরিদ্দারদের বোঝাতে পারবে না। তারপর কি, প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান। বিক্রয় কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, অন্যথায় সে যথাযথভাবে প্রতিষ্ঠানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। এডুকেশন আর এক্সপেরিয়েন্স, শিক্ষা ও অভিজ্ঞতা। বিক্রয় কর্মীকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া বিক্রয় বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য তার বিক্রয় কৌশলের জ্ঞান ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সাধারণ শিক্ষাও থাকতেই হবে, তার পাশাপাশি এক্সট্রা এডুকেশনও থাকতে হবে। অভিজ্ঞতা অর্জনের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দরকার। তারপর বলেছে লয়ালিটি টু দা অর্গানাইজেশন। যে প্রতিষ্ঠানের সঙ্গে বিক্রয় কর্মী যুক্ত সেই প্রতিষ্ঠানের প্রতি তার আনুগত্য থাকা প্রয়োজন, অন্যথায় প্রতিষ্ঠানের সাফল্যের জন্য নিজেকে যথাযথভাবে উৎসর্গ করতে পারবে না। পয়েন্ট বলেছে এবার লাস্ট, সোশ্যাল কোয়ালিটি, সিম্প্যাথি বলেছে, ঠিক আছে? তারপর মিশুকের স্বভাব হতে হবে। বিক্রয় কর্মীর স্বভাবটা কেমন হতে হবে? মিশুকের, লোকের সাথে মিশতে হবে, ভালো করে মিশতে হবে, তাই তো? মার্জিত স্বভাব, পোলাইট হতে হবে। মার্জিত স্বভাব বিক্রয় কর্মীর খরিদ্দারদের আস্থাভাজন হতে সাহায্য করে। তাই প্রত্যেক বিক্রয় কর্মীর মার্জিত স্বভাব থাকা উচিত। আর কি, সহানুভূতি। যখন পণ্য পছন্দের ব্যাপারে খরিদ্দাররা বিক্রয় কর্মীর উপর নির্ভর করে তখন তাকে খরিদ্দারদের প্রতি পূর্ণ সহানুভূতিশীল হওয়া উচিত। তাই প্রত্যেক বিক্রয় কর্মীর সহানুভূতিশীল মনোভাব থাকা উচিত। দেখবি অনেকে দোকানে আছে, অনেকে বোঝে না, অনেকে বোঝে না, বিশেষ করে বয়স্ক মানুষরা। দেখবি বয়স্ক মানুষরা অত বোঝে না ফোন সম্পর্কে, অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সম্পর্কে অত বোঝে না, ওরা অত নেট ফেট সম্পর্কে অত বোঝে না। ওরা দোকানে যায়, একটা ফোন লাগবে বলে যায়, ফোন লাগলো, দোকানদারকে কি বলবে, সেলসম্যানকে বলবে একটা বাজেট বলে দিল, বলছে যে একটু মোটামুটি ইউজ করতে পারবো, তুমি একটা ভালো সাজেস্ট করে দাও। ওখানে অনেকগুলো অপশন দিল, ও হয়তো বুঝতে পারলো না, বলছে তুমি একটা ভালো দেখে একটা বেছে দাও, যে ফোনটা তোমার মনে হচ্ছে ভালো, তুমি একটা বেছে দাও, তো নিয়ে নেবে। তাহলে তখন ও যদি ওর লাভের কথা ভাবে তাহলে তো ক্ষতি, পরবর্তী সময়ের জন্য ক্ষতি ওর, বুঝতে পারলি তো? পরবর্তী সময়ের জন্য ক্ষতি। দোকানদাররা কিন্তু এরকম অনেক সময় করে, কি করে, যে অত বোঝে না, তাকে চলো একটা ফোন দিয়ে দিই, তাকে একটা ফোন দিয়ে দিই, যেই ফোনে ওর বেশি প্রফিট, বা এমন করে ফোন দিল অনেক দিনের ফোন হয়ে গেছে, ওই ফোন মার্কেটে সেল হচ্ছে না, তো দিয়ে দিল। এরকম করে দেয়, কিন্তু এরকম করলে তার হবে না। হয়তো হবে, পরবর্তী সময় কাস্টমার আসবে না দোকানে, বাজে রেপুটেশন তৈরি হবে, বাজে রেপুটেশন তৈরি হলে কি হবে, তো সেল কমে যাবে আস্তে আস্তে। তো এই ছিল ভালো বিক্রয় কর্মীর গুণাবলী।